ওটা ধরে রাখা যায়। ওকে, সো রেকর্ডিং ইন প্রোগ্রেস, থ্যাংক ইউ। আচ্ছা, স্টার্ট করে শেয়ার উইন্ডো, মাইক্রোসফট টিমস। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো, জি ভাইয়া, দেখা যাচ্ছে। কি দেখতেছো? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তো দেখার কথা না। ও না না না, হ্যাঁ, মানে টিমস এর ইন্টারফেসটা হ্যাঁ, দেখতেছি। ওকে। সো হ্যাঁ, এখন আসার কথা। আচ্ছা, সো উইন্ডোটা ই করে রাখা আছে। সো বাই এনি চান্স যদি কোনো ধর ই না হয় তাহলে হচ্ছে বললেন। আচ্ছা, সো আজকের সেশনটা আমি বলবো এটা সবার জন্য আসলে ইম্পর্টেন্ট, যদিও এখানে মনে হচ্ছে 21 22 সবাই আছে, 20 ব্যাচের কেউ নাই নাকি আছে কম, সবার জন্য এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমি নিজের পরিচয় দিই। আমি মোহাম্মদ তামিমুল এহসান, বুয়েট 18 ব্যাচের সিএসসি। সো আমাকে হয়তো ক্যাম্পাসে হয়তো অনেকেই দেখো নাই, লাস্ট মেবি 21 এর সাথে হয়তো হালকা ইন্টারাকশন হয়েছিল, তা অল্প কয়েকজন, 20 এর সাথে অল্প কয়েকজন, 22 বা 23 এর সঙ্গে আসলে এরকম করে কোনো কথাবার্তা হয় নাই। আচ্ছা, সো টপিক যেটা সেটা আস্তে আস্তে আমরা সামনে আগাবো। সো ফার্স্ট অফ অল এখানে যারা আছে তাদের মধ্যে ওপেন সোর্সে কখনো কন্ট্রিবিউট করছে এরকম কি কেউ আছে? আচ্ছা, সো যেহেতু কোনো রেসপন্স নেই, আমি অ্যাজুম করে নিতেছি যে এখন পর্যন্ত আসলে ওপেন সোর্স এরকম করে কন্ট্রিবিউট করে নাই, বাট অ্যাকচুয়ালি ইচ্ছা আছে বা ট্রাই করছে এরকম কি কেউ আছে, বা চেষ্টা করছিল বাট কখনো পারে নাই? ওকে, সো এটা অ্যাজুম করতেছি যে আসলে এরকম করে খুব একটা এক্সপিরিয়েন্স নাই। অ্যাটলিস্ট গিটহাবে নিজের প্রজেক্ট বা ফ্রেন্ডের সঙ্গে কোনো একটা প্রজেক্টে কাজ করছে এরকম কয়জন কি কেউ আছে কিনা? সো চ্যাট বা এনিথিং যেখানে বা ই করে লিখলেও আসলে সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, সো এখানে অনেকে হ্যান্ড রেজ করছে, আমি আসলে হ্যান্ড রেজ করলে সেই জিনিসটা বুঝবো না, আনমিউট করে বললে সমস্যা নেই। জি ভাইয়া, কোলাবরেট করছিলাম। ওকে, সো 20 মানে উপর সিনিয়র ব্যাচদের আসলে এটা এটা অনেক বেশি, চান্সটা অনেক বেশি গিটহাবে কাজ করার। 22-23 হয়তো এখন ওরকম করে হয়তো কন্ট্রিবিউট করে না, বা হয়তো ওরকম করে সুযোগ আসে নাই। সো স্টেপ বাই স্টেপই সামনে আগাবো, ধাপ করে আসলে গুগল সামার অফ কোড বা হ্যাকটোবার ফেস্ট এগুলো তো ওরকম করে আসলে যায় একটু ঝামেলা। সো হালকা পাতলা কিছু কথা, সেটা হচ্ছে কারেন্টলি তো আসলে বুয়েট অফ আছে, এন্ড এই ধরনের আমি কোনো আমার অপিনিয়ন দিব না। সো কারেন্টলি তোমরা যারা আছো তোমাদের জন্য আসলে এই জিনিসগুলো ডিসকাস করা বেটার। সো আমরা বের হয়ে গেছি, সো কারেন্ট সিচুয়েশন কারেন্টদের উপর। কিন্তু যত আসলে পাশ করতে লেট হবে তত নিজের ক্যারিয়ার প্রোগ্রেশন আসলে তত স্লো হয়ে যায়। সো অনেক সময় দেখা যায় যে সবার জন্য ট্রু নাও হতে পারে, কয়েকজনের জন্য ট্রু হতে পারে, যে কিছু যে টাইমটা যখন অন্যজন সামনে এগিয়ে যায় তখন আসলে মনে হয় যে আমরা পিছিয়ে পড়তেছি। সো সামহাও আমাদের এই যে টাইমটা আমরা চলে যাচ্ছে, এটা কিছু কোনো না কোনো একটা উপায়ে হয়তো বা ইউটিলাইজ করলে সেটা হয়তো আমরা অতটা খারাপ লাগতো না। সো আমরাও না আমাদের 18 বছর আসলে অনেক সাফার করছি, যেখানে 4 বছরে বের হওয়ার কথা সে জায়গায় আমাদের 6 বছরের মতো লাগছে। 2 বছর আসলে অনেক বড় একটা ব্যাপার। সো ওই রকম অফ টাইমটাকে কাজে লাগানোর জন্য একটা ভালো উপায় হচ্ছে আসলে ওপেন সোর্স কন্ট্রিবিউশন বা কন্ট্রিবিউশন ইন জেনারেল। আর ব্রডার আরো লাইক মোর ইম্প্যাক্টফুল ওয়ে হয়তো হইতে পারে গুগল সামার অফ কোড। ওইটা একটু লেন্দি, বাট আমরা আস্তে আস্তে যাবো। সো অনেকে হচ্ছে ভার্সিটিতে প্রজেক্ট করে, সো প্রজেক্ট করা ছোটখাটো প্রজেক্ট করে, জিনিসপাতি বানায়, সো এইটা আসলে তাদের রিজিউমেতে অনেক হেল্প করে। সো অনেক হচ্ছে রিসার্চ ওরিয়েন্টেড, তারা হয়তো দেখা যায় স্যারদের সাথে কোলাবোরেট করে,
তারা হয়তো ছোটখাটো দু একটা পাবলিকেশন বা ভালো পাবলিকেশন বানায়। অনেকে আবার যেটা করে বাহিরের প্রফেসরদের সঙ্গে কথা বলে তারা হচ্ছে ওইগুলো নিয়ে হয়তো কাজ করে, সো বেটার পিআর পায়। সো ওইরকম একটা সিচুয়েশন যারা আসলে রিসার্চ করতে পারে না তাদের জন্য আসলে ওপেন সোর্স কন্ট্রিবিউশনটা একটা অল্টারনেটিভ বলা যেতে পারে। ওকে, সো এগুলো জাস্ট হালকা বিগিনার সেশন। সো ওপেন সোর্স বলতে আসলে কি বোঝায়? সো যে কোনো ধরনের পাবলিক কোড যেটা আসলে অন্য কেউ ইউজ করতে পারবে, কন্ট্রিবিউট করতে পারবে, সেটা কোনো একটা কমিউনিটি দ্বারা মেনটেন হইতে পারে বা কোনো কোম্পানি দ্বারাও মেনটেন হইতে পারে। সো এই যে কোনো ধরনের প্রজেক্ট আসলে ওপেন সোর্স বলা যায়। কারেন্টলি আসলে আমরা ওপেন সোর্স বলতে খালি গিটহাব বুঝি, বাট গিটহাব ছাড়া আর অনেকগুলো এরকম অর্গানাইজেশন আছে বা রেপোজিটরি না, লাইক ওয়েবসাইট আছে, গিট ল্যাব, এসভিএন দিয়ে অনেক সময় মেনটেন হয়। সো অনেক অনেক লিনাক্স হচ্ছে নিজেরা একটা রিপোজিটরি মেনটেন করে, যেটা একটা মিরর হয়তো গিটহাবে থাকে। সো এক একটা এক এক জায়গায় থাকে, বাট মেইন কথা যেখানে থাকুক না কেন অন্য কেউ সেটা কন্ট্রিবিউট করতে পারে এবং সেটা যদি ইউজ করতে পারে সেটাকে আমরা ওপেন সোর্স বলতে পারি। সো এই কন্ট্রিবিউশন আসলে অনেক কিছু, কোড, ডগস, ডিজাইন, টেস্টিং, মনিটর, অনেক কিছু ভাবে কন্ট্রিবিউট করা যায়। সো প্রবলেম নেই। সো সেকেন্ড কথা হচ্ছে আমি ওপেন সোর্সে কন্ট্রিবিউট কেন করব, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সো কেন করবো আসলে এটা মানে কন্ট্রিবিউট করার কোনো বাধ্যকতা নাই, আমি না করলে নাই, কোনো প্রবলেম নাই। আচ্ছা, অন অ্যানাদার নোট, আমার কারেন্ট স্লাইড কোনটা দেখা যাচ্ছে? Why open source? ওকে, ওকে। সো আমাদের যত বড় বড় সিস্টেমস বা সফটওয়্যার আছে তার মেজরিটি দেখা যায় ইদার সফটওয়্যারটাই ওপেন সোর্স বা আন্ডারনিথ কোথাও না কোথাও ওপেন সোর্স আছে। লিনাক্স অপারেটিং সিস্টেম তো মোস্ট প্রবাবলি সবচেয়ে বড় ওপেন সোর্স প্রজেক্ট, রিয়াক্ট, কুবারনেটিস, এইগুলা। সো এগুলা লাইক দিয়ে তো আমরা ইউজ করি। সো বাই এনি চান্স আমরা যদি কন্ট্রিবিউট করতে পারি নিজেদের ভালো লাগে। অনেক সময় দেখা যায় যে এই ওপেন সোর্স প্রজেক্টগুলো কন্ট্রিবিউট করতে গেলে অ্যাকচুয়ালি বড় বড় অর্গানাইজেশন বা যারা কিভাবে কোড বা বেস্ট প্র্যাকটিস গুলো করে সেগুলো বোঝা যায়, এন্ড এগুলা নিজেদের পোর্টফোলিওতে অ্যাড করা যায়, গ্লোবালি অনেক মানুষের সঙ্গে দেখা যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট, লাইক সবচেয়ে ইম্পর্টেন্ট না, ওয়ান অফ দ্য অ্যাসপেক্ট হচ্ছে জব বা ইন্টার্নশিপ আসলে এগুলো বেশ হেল্প করে। সো এখানে একটা জিনিস, যেমন ধর রিয়াক্ট বা কুবারনেটিস, লিনাক্স কমপ্লিটলি ওপেন সোর্স হিসেবেই ছিল। রিয়াক্ট হচ্ছে এইটা আসলে ওপেন সোর্স ছিল না ফার্স্টে। ফেসবুক তারা নিজেদের ইন্টারনাল কিছু জিনিস মেনটেন করতে পারতেছিল না, পরে তারা হচ্ছে একটা এরকম ফ্রেমওয়ার্ক নিজেরা বানায়, ওটা ইভলভ হইতে হতে রিয়াক্ট হয়ে যায়, পরে ওটা হচ্ছে তারা ওপেন সোর্স করে দেয়। সো কুবারনেটিস সিমিলার ওয়েতে গুগলের এটা একটা ওপেন সোর্স, গুগলের একটা জিনিস ওটা হচ্ছে বর্গ ছিল, মোস্ট প্রবাবলি বর্গ ওরা ওপেন সোর্স করে কুবারনেটিস নাম দিয়ে। সো কোম্পানিগুলো অনেক এটা করে কারণ হচ্ছে এই এক একটা প্রজেক্ট যখন অনেক বড় হয়ে যায় সেগুলো মেইনটেইন করা একটা কোম্পানির জন্য আসলে হার্ড হয়ে যায়। সো ওপেন সোর্স করে দিলে তখন দেখা যায় আর অনেক মানুষ অনেক জায়গা থেকে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে জিনিসগুলো দেখে। সো কমিউনিটিরও হেল্প হয় আর জিনিসটা ইন দ্য লং রান মেইনটেইন করা পসিবল হয়। তো দেখা যায় যারা হয়তো টুলগুলো বানায় তারা হয়তো একসময় কোম্পানি ছেড়ে দেয়, সো এগুলো ইন দ্য লং রান মেইনটেইন করা পসিবল হয় না। আর কিছু কিছু ইয়ে আছে যেগুলো অ্যাকচুয়ালি হয়তো স্টিল কোম্পানি থেকেই হয়তো মেইনটেইন করে, বাট ওপেন সোর্স কন্ট্রিবিউটাররা কন্ট্রিবিউট করে। এটা এরকম সবচেয়ে বড় কন্ট্রোভার্সিয়াল প্রজেক্টগুলোর একটা হচ্ছে মোস্ট প্রবাবলি রেডিস, নট রেডিস। সো রেডিস তো আসলে একটা কোম্পানি মেইনটেইনড, বাট এটা একটা ওপেন সোর্স। সো এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি কয়েকদিন আগে ছিল, সো এটা নিয়ে একটু পড়াশোনা করে দিতে হয়। সো একটা মজার একটা এক্সাম্পল, স্টোরি অফ ভালহালা। সো ভালহালা বেসিক্যালি নর্স মাইথোলজির কোনো একটা টার্ম, হ্যাভেন টাইপের মনে হয়। বাট ভালহালা হচ্ছে একটা ওপেন সোর্স কমিউনিটি যারা হচ্ছে ম্যাপ বা রাউটিং নিয়ে কাজ করে। সো আমরা যখন গুগল ম্যাপ যখন অন করি, সো গুগল ম্যাপ অন করলে যখন বিভিন্ন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে রাস্তার যে রাউট গুলো দেখায় বা শর্টেস্ট পসিবল রাউট, এই ধরনের অনেকগুলো ফিচার, ওগুলো তো গুগলের নিজের, সো বাট অন্য কেউ যদি ইউজ করতে চায় সো এইটা একটা অল্টারনেটিভ হিসেবে এটা বেশ ভালো একটা সিস্টেম। সো এটা একটা ইস্যু, যদি একটা ওপেন নো 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 আচ্ছা, সো এগুলো নিয়ে আর পরে আসবো, মানে কিভাবে কি কাজ করে। সো বেসিক্যালি এই প্রজেক্টে
কেউ একজন একটা এরকম প্রবলেম খুঁজে পাইছিল যে ডিস্টেন্স ক্যালকুলেট করার সময় কিছু এরকম উল্টাপাল্টা বিহেভ করতেছে, মানে অ্যাকচুয়ালি তো এরকম নীল এজটা দিয়ে তার যাওয়ার কথা, কিন্তু তার এই লাল এজটা এরকম মানে উল্টাপাল্টা ভাবে আসতেছে। সো এটা আসলে এক্সপেক্টেড যে অনুযায়ী এক্সপেকটেশন অনুযায়ী আর কি আউটপুটটা দিতেছিল না। সো ভালো কথা, একটা কমন একটাই। সো কয়েকজন এরকম কমেন্ট করছে। সো এখানে হচ্ছে এই কমেন্টটা, সেটা হচ্ছে মাহাদি হাসনাত। এই ভাইয়ের নাম কি আমরা কেউ শুনছি? এনিওয়ান? জি ভাইয়া শুনেছি। আচ্ছা, সো মাহাদি ভাইয়া হচ্ছে আমাদের বুয়েট 17 ব্যাচের। সো ভাইয়াও সেম ইস্যুটা ফেস করছে। সো এখন যেহেতু প্রবলেম পাইছে একটা, সো এর আগেও একজন হচ্ছে যেহেতু এইটাই হয়েছে বাট কোনো ফিক্স নাই, সো ভাইয়া আর কি ই করলো। দেন ভাইয়াটা আসলে প্রবলেমটা পাইছে কোথা থেকে? ভাইয়া কিসের সাউন্ড হচ্ছে এটা? প্রবলেমটা আসলে পাইছে হচ্ছে চাল ডাল, তারা তাদের যে রাউটিং সিস্টেম, সেই রাউটিং সিস্টেমটা আসলে গুগল থেকে চেঞ্জ করে নিজেরা অন প্রিমিস নিজেদের একটা ইনহাউস একটা সিস্টেম বানাইতেছিল। সো এটার জন্য তারা হচ্ছে এই ভালহালা সিস্টেমটা আর কি চুজ করে। সো ওইটা যখন তারা ইমপ্লিমেন্ট করতে যায়, ইমপ্লিমেন্ট করার সময় আর কি ভাইয়া এটার কাজে ছিল। সো তখন দেখা আসলে এই ধরনের কিছু ইস্যু আসছে। সো তখন যেটা করছে ভাইয়া নিজে হচ্ছে তাদের সঙ্গে ডিসকাস করে কিভাবে কি করা যায়, করার পর এই একটা পুল রিকোয়েস্ট বা একটা প্যাচ বা ফিক্স দেয়, যেটা আসলে কাইন্ড অফ চাল ডালের রিকোয়ারমেন্টস থেকে হচ্ছে এই জিনিসগুলো কি আসে। সো কাইন্ড অফ বলা যায় এটা একটা কোম্পানি স্পন্সর্ড বলা যায় না, বাট কোম্পানি থেকে এই ফিক্সটা আসছে, মাহাদি ভাইকে নিজে খুঁজে বের করে এটা। সো ফিক্সটা আসলে খুবই ছোট একটা ফিক্স, মাত্র 2টা লাইন চেঞ্জ হয়েছে, 2-3টা লাইন। সো এটা ডকুমেন্ট, এখানে হচ্ছে একটা জিরোর জায়গায় একটা -1 আর কয়েকটা ইফেলস কন্ডিশন, 3 কি 4 লাইন মাত্র ফিক্স। কিন্তু এইটা আসলে ওদের জন্য আসলে একটা ফিক্স, কিন্তু চাল ডালের জন্য আসলে এটা খুব বড়সড় একটা ব্যাপার ছিল। সো এখন এইটা দিয়ে আসলে ভাইয়ার কি লাভ হইলো? সো ভাইয়া হচ্ছে কারেন্টলি গুগল জার্মানিতে। সো ভাইয়া যখন গুগলে যখন অ্যাপ্লাই করে, তার রিজিউমেতে এই তার এইটা যে কন্ট্রিবিউশন, এটা আসলে একটা বেশ বড়সড় একটা পার্ট ছিল। সো খুবই ছোট ফিক্স, কিন্তু এটা দিয়ে একটা অর্গানাইজেশন হেল্প হেল্প হয়েছে। ওপেন সোর্স যে প্রজেক্টটা, সেটা একটা সুবিধা আছে। ভাইয়ার নিজে হয়তো তার এই কন্ট্রিবিউশনটা দিয়ে আরো বেটার একটা জব অপরচুনিটি পাইছে। সিমিলার হয়তো এটা হচ্ছে একটা কোম্পানির জন্য হচ্ছে একটা কোম্পানি থেকে একটা কন্ট্রিবিউশন গেল। আপনাদের এখানে তো অনেকে ই করে, মেট্রোতে আসা যাওয়া করে। সো এমআরটি বাড়ি নামে কোনো অ্যাপের নাম বা এমআরটি বাড়িটা কেউ ইউজ করে দেখছে এখানে? জি ভাইয়া। আচ্ছা, সো এমআরটি বাড়ি যে অ্যাপটা, সো ওইখানে যখন ইনিশিয়াল যখন রিলিজ পাইছিল, সো অ্যাপের এখন তো বেশ মোটামুটি বেশ স্টেবল। ওই সময় জার্নি যেগুলো, জার্নির সাথে আছে কোন স্টেশন থেকে কোন স্টেশনে গেছে, কত টাকা কাটছে, এই ইনফরমেশন গুলো ছিল, কিন্তু কয়টার সময় এই টাইম স্ট্যাম্পটা আসলে ছিল না। সো এটা অ্যাকচুয়ালি ইউজফুল একটা ব্যাপার, কিন্তু এটা আসলে কোনো কিছু নাই। সো এটা আমি আমার ফ্রেন্ড সাবিত আর মাসুম, সো সাবিত আর মাসুম এটা আসলে ইউজ করতো মানে অ্যাপটা, বাট যেহেতু ওই ফিচার একটা এসেনশিয়াল ফিচার নাই, সো এটা আসলে একটা ইনকমপ্লিট ছিল। পরে আমরা যেটা করছি, আমরা 3জন এই জিনিসটা কিভাবে ফিক্স করা যায়, সেই ফিক্সটা হচ্ছে আমরা 3জন মিলে বের করে এরপর হচ্ছে আমরা কন্ট্রিবিউট করছিলাম। সো কারেন্টলি যে টাইম স্ট্যাম্পটা যে দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের 3জনের কন্ট্রিবিউশন প্রজেক্টে। সো এটা হচ্ছে কোনো কোম্পানি থেকে না, এটা হচ্ছে নিজেদের একটা নিড, আমাদের একটা জিনিস দরকার ছিল, এটা যারা কারেন্টলি একটা ওপেন সোর্স প্রজেক্টে নাই, সেটা হচ্ছে আমাদের নিড থেকে এটা কন্ট্রিবিউশনটা করা। সো এইরকম করে অনেক সময় ওপেন সোর্সে কন্ট্রিবিউটটা করা হয় আমার নিজের দরকারে, বা একটা জিনিস আছে সো পারি ওটা আমি করে দিই। ওকে, সো এটা আসলে জাস্ট ছোটখাটো কিছু এক্সাম্পল কেন করব বা কিভাবে করব। সো কন্ট্রিবিউশনটা আসলে অনেক ধরনের হইতে পারে। আমি কোন একটা কোড, একটা বাগ আছে, সেই বাগটা ফিক্স করতে পারি, কোন একটা ফিচার অ্যাড করতে পারি। বাট এইটা আসলে একটু
কঠিন, কারণ দেখা যায় একটা ফিচার, নতুন ফিচার অ্যাড করা মানে একটা কমপ্লিটেড স্ক্র্যাচ থেকে একটা জিনিস বানানো, তখন হচ্ছে যেটা দেখা যায় আমার কোড সম্পর্কে অনেক কিছু আইডিয়া রাখা লাগে, কোড বেসটা নিয়ে আইডিয়া রাখা লাগে। বাগ ফিক্স করা তো আরো কঠিন হয় মাঝে মাঝে, কারণ আমি অনেক সময় আছে একটা বাগ রিপোর্ট করা থাকে সেটা ফিক্স করো, বা অনেক সময় নিজে একটা বাগ বের করে সেটা ফিক্স করা। মাহাদি ভাই যেটা ছিল ওটা আসলে একটা বাগ ফিক্স ছিল, নিজে একটা বাগ বের হয়েছে ওইটা ফিক্স করে দিয়েছে। সো এছাড়া আসলে আরো অনেক ধরনের কন্ট্রিবিউশন আছে। বিগিনারদের জন্য আসলে ডকটা খুবই হেল্পফুল, কজ অনেক বড় প্রজেক্ট যখন থাকে ওই সময় বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বা বিভিন্ন ন্যাশনালিটির মানুষ থাকে, তারা বেশিরভাগ সময় দেখা যায় বানানে টাইপও করে বা গ্রামাটিক্যাল ভুল করে, ট্রান্সলেশনে মিস্টেক থাকে, বা টিউটোরিয়াল ঠিকঠাক মতো দেওয়া থাকে না। সো এই জিনিসগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। অনেকে একটা টাইপও ফিক্স করছি, সো এটা আসলে খুব একটা ইম্প্যাক্টফুল না, বা আমি একটা টিউটোরিয়াল একটা ছোট একটা লাইন এড করছি, এটা খুব একটা ইম্প্যাক্টফুল না। বাট জিনিসটা হচ্ছে এটা অন্য আরেকজন আসলে যখন এটা ইউজ করবে সে আসলে এই প্রবলেমটা পড়বে না। সো ডকুমেন্টেশন অ্যাড করা আসলে খুব বড় একটা রিকোয়ারমেন্ট বা অনেক ইম্প্যাক্টফুল একটা ব্যাপার। থার্ড একটা আছে টেস্টিং। টেস্টিং বলতে হচ্ছে অ্যাকচুয়াল ইউনিট টেস্ট লেখা বা ইন্টিগ্রেশন টেস্ট লেখা, এটা হইতে পারে, বা ম্যানুয়ালি টেস্ট করে করে দেখা যে আমার যে বিহেভিয়ার সেই এক্সপেক্টেড বিহেভিয়ার অনুযায়ী যেটা কাজ করতেছে কিনা। কাজ না করলে আমি হয়তো ফিক্স দিতে পারতেছি না, বাট আমি অ্যাটলিস্ট তাদের বলবো যে এই জায়গাটা ভুল আছে, সো অন্য কেউ একটা ভুলটা ঠিক করে দেওয়া, বাট ভুলটা যে বের করে দেওয়া এটাও আসলে একটা কন্ট্রিবিউশন। আমার হয়তো কোডে হয়তো কন্ট্রিবিউশন থাকবে না, বাট আমি যেটা ইস্যু ক্রিয়েট করছি সেই ইস্যু ক্রিয়েশনটাও আসলে কন্ট্রিবিউশন হিসেবে ধরা হয় মাঝে মাঝে। আর এই ধরনের কমিউনিটি সাপোর্ট গুলো হচ্ছে আমি বিভিন্ন কোশ্চেন অ্যান্সার দিয়ে হচ্ছে আমি কাউকে হেল্প করতেছি, কেউ হয়তো একটা কোশ্চেন করছে আমি তাকে একটা অ্যান্সারটা দিলাম, বা একজন নতুন বা অন্য কেউ এসে একটা জিনিস প্রবলেমে পড়ছে তাকে হেল্প করা, এগুলো আসলে কন্ট্রিবিউশনের মধ্যে পড়ে। সো এটা আসলে আস্তে আস্তে মানে যে যেটা পারবে তার উপর বেস করে। সো পিআরটা দেওয়ার জন্য আসলে যেটা করা হয়, ফার্স্ট অফ অল যেটা বললাম, আমি হয়তো একটা অলরেডি একটা সিস্টেম ইউজ করতেছি বা কোন একটা প্রজেক্ট ইউজ করতেছি, ওখানে আমি একটা ভুল পাইলাম। সো এরকম যদি ভুল পাই, ধরা যাক এইটার এক্সাম্পল, এটা এক্সাম্পল না দিয়ে আমি আরেকটা দিতে পারি। সো সো এখানে হচ্ছে একটা এরকম ওপেন সোর্স প্রজেক্ট, এটার কাজ কি সেটা পরে নিজে হয়তো দেখা যাবে। সো এখানে দেখা যায় অনেকগুলো এরকম ইস্যু আছে। সো ইস্যুগুলো হয়তো কতগুলো থাকতে পারে, কোন একটা প্রবলেম আছে বা কিছু। যেমন এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে আপডেট গিট ইগনোর টু প্রপারলি এক্সক্লুড আইডিয়া ফাইলস। মানে হচ্ছে আমি যখন কোন একটা প্রজেক্টে যখন কাজ করব, আমার ইন্টেলে যে আইডিয়ার যে ডট আইডিয়া ফাইলটা, এই আইডিয়া ফাইলটা হচ্ছে ইনক্লুড হয়ে যাচ্ছে। সো এটা এক্সপেক্টেড না, কারণ আইডিয়া ফাইল হচ্ছে একজন পার্সন বা একজন ইন্ডিভিজুয়াল মানুষের সেটিংস থাকে, সো এটা একটা প্রজেক্টের অংশ না। সো এটা একটা বাগ। সো একজন এই প্রবলেমটা ধরে সে হচ্ছে এটা একটা ফিক্স ইস্যুটা ক্রিয়েট করছে। সো কিভাবে এই ইস্যুটা সলভ করে পুরোপুরি এই জিনিসগুলো আছে। সো এরকম যদি কোনো একটা ইস্যু যদি অলরেডি এক্সিস্ট করে, ফার্স্টে কাজ হচ্ছে ইস্যুগুলোতে যে খুঁজে বের করা যে আমার এখানে অলরেডি এই ইস্যুটা এক্সিস্ট করে কিনা। ইস্যুটা যদি এক্সিস্ট যদি না করে, একটা নিউ ইস্যু ক্রিয়েট করে আমরা হচ্ছে তখন ইস্যুটা হচ্ছে যতটা সম্ভব এক্সপ্লেন করা ট্রাই করব। সো সেটা যদি হয় তো ভালো, না হলে নাই। আর যদি অলরেডি না থাকে তাহলে বললাম যে আমরা নিজেরা লিখবো। লেখার পর যেটা হয় সেটা হচ্ছে সো আমি না থাকলে বললাম আমি নিজে ইস্যুটা ক্রিয়েট করবো। কারণটা হচ্ছে কি, আমি ইস্যু যদি ক্রিয়েট না করি তাহলে আসলে আমি বলতে পারবো না যে আসলে এটা অ্যাকচুয়ালি প্রবলেম কিনা। অনেক সময় দেখা যায় যে আমি মনে করতেছি একটা প্রবলেম, বাট এটা অ্যাকচুয়ালি প্রবলেম না, এটাই হয়তো ইনটেন্ডেড ফিচার। সো এরকম ইস্যু ক্রিয়েট করার পর এইদার কোনো একজন কন্ট্রিবিউটর বা কি বলে মেইনটেনার, সে হয়তো এটা বলবে যে ঠিক আছে ফাইন, এটা অ্যাকচুয়ালি একটা প্রবলেম, অন্য কেউ হয়তো এটা ধরেন ফিক্স করার ট্রাই করবে। সো এখানে হচ্ছে সে হচ্ছে এইটা ইস্যুটা ক্রিয়েট করার পর আরেকজন সে হচ্ছে বলছে যে অ্যাসাইন মি দিস টাস্ক, আইড লাভ টু ডু ইট ইফ পসিবল। সো অন্য আরেকজন আর কি এই ইস্যুটা নিয়ে কাজ করতে যাচ্ছে। সো ভালো কথা। সো তার কাজটা এখন তাকে হচ্ছে এখানে সেটাকে অ্যাসাইন করে দেওয়া হয়েছে। সো অ্যাসাইন করার পর এটার রিজনটা হচ্ছে অন্য কেউ যাতে এটা সে তখন নিয়ে কাজ শুরু করে না দেয়। কারণ দেখা গেলো আমি বললাম আমি এটা কাজ করব, আমি কাজ করতে থাকলাম, আরেকজন ইন দি মিন টাইম এসে এটার সলিউশনটা দিয়ে সে চলে গেছে, আমার টাইমটা সে নষ্ট হলো। সো অলওয়েজ করা উচিত ইস্যু থাকলে ইস্যুটা এটাকে নিজের নামে অ্যাসাইন করে নেওয়া, তাহলে অন্য কেউ ডুপ্লিকেট এফোর্টটা আসবে না। আর ইস্যু না থাকলে নিজে একটা ইস্যু ক্রিয়েট করে জিনিসটাকে না। সো যখন আমি এটা ঠিকঠাক মতো আমাদের কাছে অ্যাসাইন করা হবে, সো আমার কাজ নেক্সট হবে আমি এটাকে ফর্ক করব। ফর্ক করা মানে হচ্ছে নিজের একটা
ক্লোন বানানো বা কিছু করা। সো দেন আমি এখানে আমার যে ফিক্সটা করা লাগবে সেই ফিক্সটা, সো এইটার জন্য ইন্টারনেট ফিক্স হচ্ছে ডট গিটিগনার ফাইলে এইখানে ডট আইডিয়া নামে একটা নতুন এন্ট্রি যদি অ্যাড করে দেওয়া হয় তাহলে এটা খুবই সিম্পল একটা ফিক্স, বেশি একটা কঠিন কিছু না। সো এটাই। তাহলে আর প্রত্যেকটা প্রজেক্টেই কন্ট্রিবিউটিং এমডি বা এরকম করে কিছু গাইডলাইন থাকে যে কিভাবে আমি কন্ট্রিবিউট করব, সেটা পুরো প্রসেসটাই দেওয়া থাকে। যত মানে বড় প্রজেক্ট হোক বা ছোট প্রজেক্ট, ওপেন সোর্স প্রজেক্টের মোটামুটি নিয়ম হচ্ছে অন্য একজন এসে যেন খুব ইজিলি কন্ট্রিবিউট করতে পারে। এখানে একটা পুরো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে কিভাবে আমি ফার্স্ট এটাকে ফর্ক করব, নতুন ব্রাঞ্চ বানাবো, ব্রাঞ্চটার কি নাম হইতে হবে, দেন আমি কিভাবে রান দিব, রান দেওয়ার পর আমি কিভাবে এটা ইউজ করব, দেন আমাকে কি কি কনভেনশন ফলো করতে হবে, আমি কিভাবে ব্রাঞ্চিং করব, কিভাবে কমিট মেসেজটা দিব, যা যা ইনফরমেশন থাকার কথা মোটামুটি সবই আর কি এখানে দিয়ে দেওয়া হয়। বাট স্টিল বাই এনি চান্স কোনো কিছু যদি মিস হয়ে যায় তাহলে যেটা বললাম যে আমি যখন একটা ইস্যুতে যখন আমি নিজের কাছে অ্যাসাইন করব, আমি যখন নিব তখন মেইনটেইনারের সঙ্গে ওই থ্রেডটা ইউজ করে কথা বলা যে আমি এই প্রবলেমে পড়ছি, প্রবলেমটা আমি কিভাবে সলভ করব। সো সেখান থেকে আসলে হেল্প গুলা পাওয়া যাবে। সো এইটা একটা কয়েকটা পিআর দেখি এখানেও ক্লোজড যেগুলো আছে। সো এখানে একটা ই ছিল, এটা হচ্ছে সো একটা কোন একটা পিআর ইস্যু ছিল যেখানে হচ্ছে একটা ফাইলটা হচ্ছে আনইউজ ছিল। সো তার কাজ হচ্ছে জাস্ট ফাইলটা ডিলিট করা, আর কিছুই করে নাই। সো জাস্ট একটা ফাইল ডিলিট করে এরপর সে পুশ দিয়ে দিছে। সো এই ধরনের সিম্পল। সো অনেকে তখন এরকম কোশ্চেন করে এই যে একটা ফাইল ডিলিট করা, এই ফাইল ডিলিট করা বা কোনো একটা কিছু জাস্ট নাম চেঞ্জ করে দেওয়া, একটা নতুন একটা লাইন অ্যাড করা, এগুলো করতে তো আসলে খুব একটা বেশি সময় লাগে না। মানে লিটারালি যেই প্রজেক্টটা মেনটেন করতেছে তার হয়তো সেই 1 মিনিটও লাগবে না এই কাজটা করতে। বাট স্টিল কেন এই ছোটখাটো জিনিসগুলো সে হচ্ছে ইস্যু ক্রিয়েট করে অন্য কারোর জন্য রেখে দিছে। সো এইটার মেইন রিজনটা হচ্ছে আসলে নতুন কন্ট্রিবিউটরদের ইনভলভ করা। কারণ যেটা হলো একটা ফাইল ডিলিট করা আসলে যে কেউই করতে পারবে, এন্ড যেই প্রজেক্টটা বানাইছে সে তো অবশ্যই করতে পারবে। কিন্তু অন্য নতুন একজন কন্ট্রিবিউটর এসে সে যদি একটা ফাইল ডিলিট করার মাধ্যমে মানে বাকি যে কাজগুলো মানে এখানে কন্ট্রিবিউট করার জন্য আরো অনেক কিছু মেনটেন করতে হয়, ব্রাঞ্চ স্ট্র্যাটেজি, এরপর নেমিং স্ট্র্যাটেজি, কমিট মেসেজ, এই জিনিসগুলো তখন সে আসলে এই ছোট কাজটা করে শিখে। দেন এইটা যখন সে ইউজ টু হয়ে যায় তখন অ্যাকচুয়ালি বড় বা আরো হার্ডার যে কাজগুলো সেগুলো নিয়ে হয়তো সে আরো কনফিডেন্ট হয়। সো বাট শুরুতে যদি তাকে বলা হয় যে এইখানে এখানে মোস্ট প্রবাবলি খুব বড় একটা কাজ আছে, যেন এটা একটা রেডিস অ্যাড করার একটা পিআর আছে, এটা এখন পর্যন্ত কেউ নেয় নাই। সো সে শুরুতে আসলে এই ধরনের কাজ নিবে না। সো ছোটখাটো কোনো একটা পিআর দিয়ে যেখানে হয়তো একটা না রিনেম করা লাগবে, তখন দেখা যাচ্ছে একটা ছোট একটা এই জিনিস করতে অনেক প্রবলেমে পড়তে হয়। সো এইগুলোর মাধ্যমে আসলে যারা নতুন কন্ট্রিবিউটর তাদেরকে আসলে অ্যাট্রাক্ট করা হয়। সো এটাই এটা হচ্ছে আমাদের ছোটখাটো চেঞ্জ দিয়ে আসলে শুরু করা, যেটা ডকুমেন্টেশন আপডেট হতে পারে, টাইপও ঠিক করা হতে পারে, যে কোনো ছোটখাটো চেঞ্জ, এনিথিং। সো বিগিনার ফ্রেন্ডলি প্রজেক্ট আসলে খুঁজে বের করা একটু টাফ বলা যায়, কিন্তু বিগিনার ফ্রেন্ডলি প্রজেক্ট মোটামুটি সবাই ট্রাই করে নিজেদের প্রজেক্টটাকে বিগিনার ফ্রেন্ডলি বানানো। সো এখানে আমি যে প্রজেক্টটা দেখালাম এটা বেশ বিগিনার ফ্রেন্ডলি বলা যায়। অনেক সময় এরকম না পাইলেও যেটা করা যায় সেটা হচ্ছে এরকম প্রত্যেকটা প্রজেক্টে এরকম গুড ফার্স্ট ইস্যু বলতে কিছু ট্যাগ আছে। সো এটা দিয়ে যে লেভেল গুড ফার্স্ট ইস্যু দিয়ে যে সার্চ দেওয়া হয় তাহলে অনেক সময় এই জিনিসগুলো এরকম ফিল্টার হয়ে যায়। তো দেখা যায় গুড ফার্স্ট ইস্যু যেগুলো সেগুলো অ্যাকচুয়ালি বিগিনারদের জন্য সিম্পল। সো কোনো একটা অর্গানাইজেশনে যে যদি আমি এরকম করে সার্চ দিই গুড ফার্স্ট ইস্যু, সো এরকম অনেক সিম্পল অপরচুনিটি পাওয়া যাবে। সো এরকম খুঁজে বের করা যেতে পারে। সো এরকম আরো কয়েকটা এক্সাম্পল আছে, আমি আসলে এরকম করে ভালো করে খুঁজে বের করতে পারি না, হয়তো আরো টাইম পেলে তো একটু দেওয়া যেত। সো ফ্রি কোড ক্যাম্প, মোজিলা, জিওলিব, এই ধরনের কিছু অর্গানাইজেশন আছে যাদের আসলে এখানে কন্ট্রিবিউট করাটা একটু ইজিয়ার। হেল্প ওয়ান্টেড, গুড ফার্স্ট ইস্যু, বিগিনার টাস্ক, এই ধরনের কিছু ট্যাগ হচ্ছে একটু মনিটর করতে হয়। বাট প্রবলেমটা হচ্ছে
এগুলো আসলে খুব তাড়াতাড়ি আর কি মানুষ নিয়ে নেয়, যেহেতু বিগিনার ফ্রেন্ডলি। সো বাট এটা আরেকটাই হচ্ছে, আমি যখন শুরুতে থাকবো তখন আমি গুড ফার্স্ট ইস্যুগুলো নিয়ে কাজ করব, কিন্তু আমি যখন মোটামুটি এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন আসলে এই জিনিসগুলো বিগিনারদের জন্য রেখে দেওয়াই ভালো। আমি ধরা যায় এটা অনেকগুলো প্রজেক্টে কন্ট্রিবিউট করছি, এখন আমি যে যদি একটা গুড ফার্স্ট ইস্যু নিয়ে যদি আমি একটা ভ্যারিয়েবলের নাম চেঞ্জ করি, এটা আসলে এটা জাস্টিফাইড হয় না। সো এটা যারা শুরু করতে চায় তাদের জন্যই। ওপেন সোর্স কন্ট্রিবিউট করার আগে সবচেয়ে বড় যে ভয়টা থাকে, আমি কোনো একটা যদি কোনো ভুল করি তাহলে কি হবে, আমি যদি ঠিকঠাক মতো কন্ট্রিবিউট করতে না পারি তাহলে কি হবে, আমি তো জানি না কিভাবে স্টার্ট করব। সো এগুলো আসলে খুবই ইলজিক্যাল ব্যাপার, ব্রেক করার কোনো চান্সই নাই, কারণ যেগুলা চেঞ্জগুলো অলওয়েজ পিয়ার রিভিউ হয়ে আসে। সো আমি যদি কোনো ভুল করেও থাকি, অন্য কেউ একজন দেখে সেই ফিক্সড বলবেন এখানে ভুল আছে, সেই ভুলটা ফিক্স করে দাও। বাট স্টিল যদি কোনো ভুল যদি চলে যায়, অন্য কেউ একজন এসে পরে এটা ফিক্স করে দিবে, এটা ওপেন সোর্সের সুবিধা। গুড এনাফ না হলে সমস্যা নাই, ছোটখাটো জিনিসটা স্টার্ট করা যেতে পারে, যেটা ডক্স, এগুলো আসলে অনেক হেল্পফুল। কোথা থেকে স্টার্ট করবো যাই না, বিগিনার রেপোগুলো স্টার্ট করা যায়, না বুঝলে কোশ্চেন করবে, কোশ্চেন করে করে অনেক কিছু আসলে খুঁজে বের করা যায়। সো ইয়া, ফার্স্ট পিয়ার যখন দেওয়া হয়ে যাবেন ওপেন সোর্সে, তখন আসলে এরকম আমরা যখন প্রথম কন্ট্রিবিউশনটা যখন হয়ে যাবে, তখন আমাদের আস্তে আস্তে একটু স্কোপ বাড়াইতে হবে, তখন নিজে থেকে খুঁজে খুঁজে হয়তো কোনো একটা ইস্যু সলভ করার চেষ্টা করা যেতে পারে। সো কোনো কিছু না বুঝলে ডিসকাশন কন্ট্রিবিউট করবে। প্রজেক্টে গুলো অনেক সময় স্ল্যাক বা ডিসকর্ড কমিউনিটি থাকে, ওখানে ঢুকে কমিউনিকেট করা যায়। কেউ কোনো ফিডব্যাক দিলে সেই ফিডব্যাকটা পজিটিভলি নিতে হবে। সো এটাই আস্তে আস্তে করতে করতে আসলে কন্ট্রিবিউশন গুলা কাজে লাগবে বা আরো বড় কন্ট্রিবিউশন করা যাবে। সো এটুক পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? এটা আমাদের ফার্স্ট পার্ট ছিল। ওকে, কারো কাছে কি ওভারওয়েলমিং লাগতেছে ইনফরমেশন গুলো? আচ্ছা, হ্যাঁ। সো একটা কোয়েশ্চেন ছিল, হুম আমি যদি কোনো প্রজেক্টে কন্ট্রিবিউট করতে চাই তাহলে প্রজেক্টটা এক্সট্রা মানে নিজে ইউজ করাটা বেশি ইম্পর্টেন্ট না শুরুতে? মানে হ্যাঁ অবশ্যই, বিগিনার আমি যে ফ্রেন্ডলি। প্রজেক্টটা তো আমি যদি ইউজ না করি, ইউজ না করলে তো আসলে আমি জিনিসটা বুঝবো না। এখন প্রজেক্টটা ইউজ করা বলতে কি ধরনের বোঝাচ্ছে, যেমন ধরা যাক আমি প্রজেক্টটা ইউজ আগে করছি, সেটা নাকি আমি একটা প্রজেক্ট হঠাৎ করে আমার সামনে আসলো, দেখলাম আমার এখানে একটা বাগ আছে, আমি বাগটা নিজে, আমি কিন্তু আগে ধরো ইউজ করি। যেমন আমি একটা এক্সাম্পল বলছি, কয়েকদিন আগে আমি হচ্ছে অ্যাপাচি অর্গানাইজেশন নাম তো শুনছেন? জি ভাই, আপনার কন্ট্রিবিউশন থেকে। ওকে, সো অ্যাপাচি ওখানে আমি গেছিলাম আসলে অন্য কারণে। সো যে হচ্ছে একটা প্রজেক্ট আমার দরকার ছিল, যেটা সেটা আমি আসলে পাই নাই, কিন্তু হঠাৎ করে দেখি একটা প্রজেক্টে একটা ছোট একটা বাগ বা ওদের ফিচার রিকোয়ারমেন্ট ছিল। সো যেটা হলো আমি কোনো প্রজেক্ট এখন ইউজ করি নাই। সো মনে হলো এটা আমি হয়তো করতে পারবো, আমার অ্যাপাচি তো একটা কন্ট্রিবিউশন আসবে, আমি তখন ওটাকে আমি ডাউনলোড করে লোকালি রান দিয়ে ইউজ করে, তখন আমি ইউজ করে দেখছি যে না, এক্সপেক্টেড বিহেভিয়ার যেটা সেটা আসলে আসতেছে না। সো হ্যাঁ, এরকমও হইতে পারে, মানে আমি আগে কখনো ইউজ করে নেই, বাট নিজে তখন ইউজ করে দেখে বাগটা রিপ্রোডিউস করছি, দেন আমি ওটা কন্ট্রিবিউট করছি। আর হ্যাঁ, যদি এমন হয় আমি নিজে অলওয়েজ একটা জিনিস ইউজ করতেছি, সেই কেসে তো আরো ইজিলি জিনিসটাকে করা পসিবল। আর যদি এমন হয় আমি এখন এটা ইউজ করি নাই, বাট স্টিল প্রবলেম নাই। সো ওরা মেজরিটি সময় যে ইস্যুটা থাকে, সেই ইস্যুতে বাগটা কিভাবে রিপ্রোডিউস করা যায় সেটা স্টেপ বাই স্টেপ সলিউশন বা ওয়ে দেয়া থাকে। এটাই আসলে এক্সপেক্টেড। আর যদি না থাকে তাহলে হচ্ছে যদি জিজ্ঞেস করা যায় কিভাবে বাগটা রিপ্রোডিউস করা যাবে, সো তখন হয়তো। এখানে আবার একটা ইন্টারেস্টিং ব্যাপার, অনেক সময় দেখা যায় যে আসলে বাগটা বা ইস্যুটা রেজ করছে, সে আসলে এটা দেয় না কিভাবে এটা বাগটা রিপ্রোডিউস করবে। আমি সলভ দিতে পারবো না, ঠিক আছে, বাট আমি যদি এটাও যে করে দিই যে কিভাবে বাগটা রিপ্রোডিউস করা যায়, সেটা আমি যদি প্রসেসটা বলে দিই, অনেস্টলি স্পিকিং এটা অনেক বড় কন্ট্রিবিউশন। আমি বললাম আমি কোডটা করি নাই, কিন্তু আরেকজনের জন্য আমি এটা কাজটা সহজ করে দিছি। সো হ্যাঁ, মানে বাগ রিপ্রোডিউস করে দেওয়া এটা হইতে পারে এনি কাইন্ড অফ ওয়ে, যে কোনো কিছুতে আরেকজনকে হেল্প করাটাই আমি বলবো ওপেন সোর্স কন্ট্রিবিউশনের মধ্যে পড়ে। এনি আদার কোশ্চেন?
ওকে, সো নেক্সট পার্টটা হচ্ছে গুগল সামার অফ কোড নিয়ে। সো গুগল সামার অফ কোডের নাম তো না শুনলেও আর কি এইটা দেখার পর হয়তো হালকা কথা শোনা হয়েছে। সো আমাকে এটা নিয়ে কেউ কোনো আইডিয়া দিতে পারবেন, কতটুক জানেন বা কিছু? ভাইয়া এখানে হচ্ছে অনেকগুলো কোম্পানি গুগলের আন্ডারে আসে, যাদের ওখানে আমরা কন্ট্রিবিউট করতে পারি, আর এই অনুযায়ী অর্গানাইজেশন গুলোকে পরে প্রপোজাল দিতে হয় আমাদের কন্ট্রিবিউশন কি কি, আমরা আরো কি কি করতে চাই। তার মধ্যে থেকে হচ্ছে চুজ করে আমাদেরকে 3 মাসের একটা ইন্টার্নশিপ দেয়, আর একটা ভালো অ্যামাউন্টের স্টাইপেন্ডও দেয়, আর অনেক কম্পিটিটিভ কাজ। ইন্ডিয়ানসরা কারেন্টলি এইটাতে খুবই জোর দিচ্ছে, এইটাই আর কি। হ্যাঁ, ট্রু। সো এর আগে কখনো কি প্রপোজাল দেওয়া হয়েছে কোম্পানিগুলোকে, মানে পার্টিসিপেট করার চেষ্টা করা হয়েছে কিনা? আমার আর কি অনেক ইন্টারেস্টেড ছিল ফ্রম দ্য ভেরি বিগিনিং ইউনিভার্সিটিতে, সো এটা নিয়ে ঘাটাঘাটি করেছি, বাট পরে আর দেওয়া হয়নি, কারণ ইন্ডিয়ানরা খুবই এটার উপর অনেক ভয় পেয়ে গেছি আর কি ওদেরকে দেখে। ওকে, হ্যাঁ, ট্রু। সো আসলে সো এটা প্রবলেম নাই। সো গুগল সামার অফ কোডের মোটামুটি একটা ভালো সামার হচ্ছে এইটাই। গুগলের আন্ডারে অনেকগুলো কোম্পানি আসে, তারা হচ্ছে তাদের সুবিধাটা কি, তার সাথে তাদের কিছু কন্ট্রিবিউটর পায়, টাকাটা হচ্ছে গুগল থেকে দেয়। সো তাদের আসলে কোনো ই নাই। গুগলের কি লাভ? গুগলের আসলে কোনো লাভ নাই, তারা এটা কমিউনিটি কন্ট্রিবিউশন টাইপের একটা কাজ। সো এরকম আসলে আরো অনেক ধরনের, শুধু গুগল সামার অফ কোড না, এরকম ওপেন সোর্স ইনিশিয়েটিভ আরো আছে। যেমন নেক্সট মান্থ হচ্ছে হ্যাকটোবার ফেস্ট আছে। আমিও আমার একটা বা দুইটা রেপোজিটরি হচ্ছে এখানে দিব। সো এখান থেকে কেউ কন্ট্রিবিউট করলে সুন্দর সুন্দর গিফট বা ব্যাজ দেয় আর কি। সো অত লুক্রেটিভ না, বাট যাই হোক। সো সামার অফ কোড হচ্ছে একটা গ্লোবাল প্রোগ্রাম। মেন্টরশিপ 12 বা 20 উইক। 12 হচ্ছে মানে 3 মাস, আর 20 উইক মানে হচ্ছে আর এক্সটেনশন 5 মাস। $3,000 থেকে $6,000 পর্যন্ত স্টিপেন্ড পাওয়া যায়। ওপেন সোর্স প্রজেক্ট রিয়াল। সো টাইম কমিটমেন্ট হচ্ছে এইদার 8 ঘন্টা উইকলি, 15 ঘন্টা বা 30 ঘন্টা। এটা ডিপেন্ড করছে প্রজেক্ট সাইজের উপর, স্মল, মিডিয়াম, লার্জ। সো ইন আওয়ার মানে টোটাল হচ্ছে 90, 175 আর 350। সো এই যে টাইম কমিটমেন্ট, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। কেউ যদি এই টাইম কমিটমেন্টটা যদি দিতে না পারে রেগুলারলি, আমি বলবো আসলে তাকে এই কাজটা অ্যাপ্লাই না করতে। কারণ সে একজন স্টুডেন্টের জন্য, একজন স্টুডেন্ট আমার জন্যই বলি, আমি একজন ফুল টাইম জব হোল্ডার। সো আমি অবশ্যই উইকে 30 আওয়ার দিতে পারবো না, এটা ইম্পসিবল, কারণ আমি অলরেডি 40 আওয়ার পার উইক জব করি। এর সাথে 30 আওয়ার আমি আর এক্সট্রা দিতে পারবো না। 15 আওয়ারটা আমার জন্য আসলে খুবই ফারফেস্ট হয়ে যায়। সো আমি হাইয়েস্ট যদি দিতে পারি সেটা হয়তো বা 8 ঘন্টা, সেটাও আসলে সবসময় হয়তো পসিবল নাও হইতে পারে। সো স্টুডেন্টের জন্য জিনিসটা খুবই না, স্টুডেন্টের জন্য জিনিসটা একটু ইজিয়ার। সো বাট স্টিল মানে আমি প্রেফার করবো আসলে বা সাজেশন দিব 30 আওয়ার বা ফুল টাইমটা না নিতে, পার্ট টাইম বা সেমি পার্ট টাইম হিসেবে 8 ঘন্টা বা 15 ঘন্টার প্রজেক্টগুলো নিতে। ওরা এই টাইম কমিটমেন্টটা ওরা এক্সপেক্ট করে। আর যদি মনে হয় না আমি আসলে 30 ঘন্টা নিব বাট কাজ করবো 15 ঘন্টা, এটা করে আসলে হবে না। কারণ ওরা যে প্রজেক্টটা নিছে সেই প্রজেক্টটা কমপ্লিট না করলে আসলে এটা কোনো লাভ নাই। কারা কন্ট্রিবিউট করতে পারবে? নট জাস্ট এক্সপার্টস, এটা আমি কেটে দিচ্ছি, বিকজ এক্সপার্টরা টিপিক্যালি গুগল সামার অফ কোডে অ্যাপ্লাই করে না। যাদের অলরেডি এক্সপিরিয়েন্স আছে, যারা অলরেডি জব করে, তারা, তাদের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স আছে, তাদের একটা বিগিনারদের জন্য একটা ঈদে আসলে হয় না। সো এটা বিগিনারদের জন্য আসলে প্রেফার্ড। কিন্তু যেটা আর কি আপু একটু আগে বললো যে ইন্ডিয়ান কমিউনিটি থেকে আসলে অনেক বেশি ফোকাস করে। সো দেখা যায় আসলে তারা মেজরিটি সেই তারাই আর কি এটা নিয়ে নেয়। সো টাইমলাইনটা হচ্ছে মোটামুটি ফেব্রুয়ারি বা মার্চের দিকে জিনিসটা স্টার্ট হয়। সো ফেব্রুয়ারিতে হচ্ছে অর্গানাইজেশনরা হচ্ছে গুগলে অ্যাপ্লাই করে তাদের নিজের অর্গানাইজেশনটা সাইন ইন করানোর জন্য। এরপর হচ্ছে তারা প্রপোজাল দেয় গুগলের কাছে কি কি প্রজেক্ট আইডিয়া দিবে। সো মার্চ বা এপ্রিল মাসে হচ্ছে স্টুডেন্টস যারা কন্ট্রিবিউট করবে তারা হচ্ছে প্রপোজাল গুলো রিভিউ করে বা দেখে। মে আগস্টের দিকে, মে জুন জুলাই আগস্ট এই টাইমটা হচ্ছে ওই যারা সিলেক্ট হয় তারা কোডিং বা মেন্টরশিপ পায়। অগাস্টের পর একটা এক্সটেন্ডেড টাইমলাইন আছে, প্রজেক্ট যদি বড় হয় তো তারা 2 মাস বা 3 মাস আর এক্সট্রা কোড করতে পারে। ডিটেল টাইমলাইন এখানে গেলে এখানে হচ্ছে ওদের পুরা এই 25-এর যে সামার অফ কোডটা, এইটা পুরা টাইমলাইনটা এখানে দেওয়া আছে। সো মোস্ট প্রবাবলি ইনিশিয়ালটা চলে গেছে, মানে অগাস্ট তো শেষ, এখন হচ্ছে এক্সটেনশন পিরিয়ডটা রেখে চলতেছে এই টাইমটা।
তো নেক্সট আবার হচ্ছে ফেব্রুয়ারি, নেক্সট ইয়ারের ফেব্রুয়ারি থেকে জানুয়ারি থেকে স্টার্ট হবে। সো এখন আসলে অনেক টাইম আছে, বাট টাইম থাকলে তাহলে আমাদের এই সেশনটা আসলে এখন কেন নেওয়া হইতেছে, ওই সময় নিলে তো আসলে ভালো হইতো। সো এটা রিজনটা আসলে আগে আগে স্টার্ট করে দেওয়াই ভালো। সো কিভাবে আসলে স্টার্ট করা উচিত? সো অনেস্টলি স্পিকিং, নেক্সট 2026-এর গুগল সামার অফ কোডের জন্য প্রিপারেশন যদি নেওয়া উচিত, এখন থেকে নেওয়া উচিত। যেটা বললাম, যখন অ্যাকচুয়ালি গুগল সামার অফ কোডটা অ্যানাউন্স হবে 26-এ, ওই সময় সবাই চেষ্টা করে হচ্ছে তখন এটা কন্ট্রিবিউট বা চেষ্টা করে বা নিজেরা অ্যাপ্লিকেশন রেডি করে। ওই সময় আসলে এত বেশি ক্রাউড হয়ে যায় বা ট্রাফিক এত বেশি হয়ে যায়, ওই সময় স্ট্যান্ড আউট করা পসিবল হয় না। সো এই টাইমটা আসলে মোটামুটি একটা কুল ডাউন পিরিয়ড বলা যায়। আগের টাইম যেটা ওটাও মোটামুটি চলে গেছে, পরেরটাও আসলে টাইম আছে। সো এখন একটু নিজেরা কন্ট্রিবিউট করা যেতে পারে। সো নর্মালি যেটাই হয় সেটা হচ্ছে আমি বলবো, সাজেস্ট করবো, সেটা হচ্ছে 2025 আর 24 এই দুইটা ইয়ারে যে অর্গানাইজেশন ছিল সেই অর্গানাইজেশন গুলো হচ্ছে ভিজিট করা, দেন ওখান থেকে দেখা যায় আমার যে ইসের সাথে কি বলে আমার সাথে আসলে কোনটা মিলে। সো ওই যেটা মিলবে ওইটা নিয়ে লাস্ট ইয়ার যেগুলো সেগুলো একটু রিডিং করে দেখা, ওরা আগের ইয়ারগুলোতে কি ছিল। এবার ওটা রিপিট হবে না, যেটা আগের ইয়ারের প্রজেক্ট আইডিয়া বা যে টাস্ক লিস্ট সেটা অলরেডি সলভ হয়ে গেছে বা ওটা কন্ট্রিবিউশন হয়ে গেছে, বাট মোটামুটি আইডিয়া পাওয়া যায়। সো এখানে আবার আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে বড় প্রজেক্ট না নেওয়াই ভালো। আমি ফার্স্ট টাইম যদি লিনাক্সে কন্ট্রিবিউট করতে চাই, এটা আমার জন্য খুবই কঠিন হয়ে যাবে। বা আমি যদি এখন যে পোস্টগ্রেসে কন্ট্রিবিউট করার চিন্তা করি, হয়তো করা যেতে পারে, বাট কষ্ট হবে। সো জিউলিপ, আরো এরকম মোজিলা, এই টাইপের কিছু আছে যাদের আসলে একটু ইজিয়ার। অ্যাপাচিও মাঝে মাঝে একটু ইজিয়ারই দেয়। অনেক সময় দেখা যায় হয়তো প্রজেক্টটা হয়তো কঠিন, বাট আইডিয়া যেটা বা টাস্কটা হয়তো ইজি, সো একটু খুঁজে বের করতে হবে আর কি। সো আমার ধরা যাক আমার স্ট্যাক পছন্দ হয়েছে, সে এসটিডি লিপ, এটার হয়তো আমার ওই অর্গানাইজেশনটা হয়তো আমার পছন্দ হয়েছে, আমি এখানে কন্ট্রিবিউট করব। সো প্রত্যেকটা অর্গানাইজেশনের নিজেদের একটা ই থাকে, গাইডলাইন থাকে। মানে গুগলের সামার অফ কোড, গুগল থেকে একটা গাইডলাইন দেওয়া হয় আর অর্গানাইজেশন থেকেও একটা স্পেসিফিক গাইডলাইন থাকে। সো এইখানে ওরা পুরোটা দিয়ে দিছে কিভাবে করা লাগবে, পুরোটা রিডিং পড়লে হচ্ছে আসলে একটা আইডিয়া পাওয়া যাবে। এতখানে পড়ে দেখার আসলে আমার এখন সময় নাই, কিন্তু ওরা পুরোটা বলে দিয়েছে। সো এটা আমি কেন বলতেছি আগে থেকে পড়তে, কারণ আমি ধরা যাক আমি এখন এটা কন্ট্রিবিউট করব, দেন গুগল সামার অফ কোড আসলো, আমি এটা চুজ করলাম, চুজ করার পর আমি পুরোটা পড়লাম, পড়ার পর হচ্ছে আমি এখন দেখি এখানে হচ্ছে একটা রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টটা হচ্ছে এই যে we take your patches to stdlib into strong consideration when reviewing your proposal। মানে আমি যখন প্রপোজালটা সাবমিট করব তখন অবশ্যই we require every Google Summer of applicant to write a patch and have it merged into the main stdlib repository। মানে আমি যদি অলরেডি এই stdlib অর্গানাইজেশনটা কন্ট্রিবিউট না করি, তাহলে আমি অ্যাপ্লিকেশনটা ওরা রিভিউই করবে না। সো যখন আমি মানে গুগল সামার অফ কোড যখন স্টার্ট হয়ে যায় এন্ড ওই সময় যদি কেউ জিনিসটা দেখে, তখন কন্ট্রিবিউট করতে যেতে দেখবে কোনো ওপেন কোনো ইস্যু নাই, সবাই কেউ না কেউ ওটা নিয়ে নিছে। সো তখন এই কন্ট্রিবিউট করার আসলে চান্স থাকেই না। সো এই জন্য আগে থেকে জিনিসটা যদি দেখা হয়, সো এখন আই গেস আমি যদি কোনো একটা ইস্যু যদি দেখি, এটা না মানে ইস্যু হয়তো ওপেন ইস্যু হয়তো আমি পাবো, যে ওপেন ইস্যুতে হয়তো আমি কন্ট্রিবিউট করতে পারবো। সো জাস্ট আমি একটু দেখি, আই গেস ম্যাথে একটু কন্ট্রিবিউশন হয়েছে। সো আচ্ছা, ওদের ইস্যুগুলো ওখানে অন্য কোথাও রাখা আছে। সো মেন কথা হচ্ছে এখন আর কি আমি খোঁজাখুঁজি করলে হয়তো কিছু ইস্যু পাবো, বাট গুগল সামার অফ কোড যখন ওপেন হয় ওই সময় অবশ্যই খুঁজে পাবো, এটা গ্যারান্টি দিয়ে বলা যায়। সো আমার যে কোম্পানিটা পছন্দ হবে, সো ওই কোম্পানির গাইডলাইনটা পড়ে দেখবো এমন কোনো কিছু আছে কিনা যেটা আসলে ওই সময় আমি করতে পারবো না। সো আগে থেকে হচ্ছে এই কন্ট্রিবিউশন গুলো স্টার্ট করে দেওয়া উচিত। সো এটা হচ্ছে একবার ইনিশিয়াল যে পার্টটা সেটা। সো গুগল সামার অফ কোডের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আসলে অনেক ইম্পর্টেন্ট জিনিসপাতি দেওয়া থাকে। সো এখানে আমি ঢুকবো না। ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যেটা পাস্ট ইয়ারের অ্যাকসেপ্টেড অর্গানাইজেশন গুলা ম্যাক্সিমাম টাইম হচ্ছে এগুলা রিপিট হয়। সো ওখান থেকে দেখে কিছু আইডিয়া পাওয়া যায়। সো আমি
টিপিক্যাল 2টা বা 3টা অর্গানাইজেশন চুজ করা উচিত, কাজ প্রত্যেকটা অর্গানাইজেশনের জন্য আমাকে কন্ট্রিবিউট করতে হবে, হয়তো বা কন্ট্রিবিউট করতে হবে, শিওর না। ওদের জন্য প্রপোজাল লিখতে হবে, আমার আইডিয়াগুলো ইভালুয়েট করে দেখতে হবে কোনটা আমার জন্য প্রেফারেবল, এইগুলো দেখতে হবে। সো সবগুলোর জন্য করা আমার পক্ষে সম্ভব না, 10-12টাও সম্ভব না। 3টা বলবো অ্যাট ম্যাক্স, মিনিমাম 2টা করা উচিত, বা কেউ যদি কনফিডেন্ট হয় সে তখন 1টা করলো। 3-4টা 5টা আসলে খুব বেশি হয়ে যায়। সো 2-3টা অর্গানাইজেশন আমি সিলেক্ট করব। সো আমি কিন্তু এখনো ফেব্রুয়ারি টাইমলাইন না, আমি এখনো স্টিল 2-1 মাসের মধ্যে আছে, মানে নেক্সট ইয়ার পর্যন্ত আমি এখন যাই নাই। আমি হয়তো 2025 সালের অর্গানাইজেশন যেটা, সেগুলো আমি দেখে 2-3টা অর্গানাইজেশন চুজ করছি। নেক্সট যে কাজটা হবে, ওই প্রত্যেকটা অর্গানাইজেশনেরই কোন একটা স্ল্যাক, ডিসকর্ড কিছু একটা থাকবেই। সো ওগুলোতে জয়েন করে নিজেকে ইন্ট্রোডিউস করব। ইন্ট্রোডিউসটা এরকম না, আমি তামিম, আমি সামার অফ কোডে নেক্সট ইয়ার অ্যাপ্লাই করতে চাই, সো আমি কি করব। এটা খুবই বাজে ইন্ট্রোডাকশন। যেটা করা উচিত হচ্ছে পুরো ডিটেলসে বলা, আমি তামিম, আমার এইটাকে আমার আছে অলরেডি, আমি এক্সপার্ট বা আমার আইডিয়া আছে, আমি আগে এইসব জায়গায় আমি কন্ট্রিবিউট করছি, আমার এই জিনিসগুলাই অনেক পছন্দ। হয়তো বলতে পারে আমি পোস্টগ্রেসের যদি কোনো একটা স্ল্যাকে জয়েন করি, আমি হয়তো বললাম আমার পোস্টগ্রেস আমি ইউজ করছি, আমি এই জিনিসগুলো দেখছি, আমার এই স্পেসিফিক পার্টি আমি আসলে অনেক ইন্টারেস্টেড। সো দেন আমি এটা কাজ করতে চাই, আমি কিভাবে স্টার্ট করতে পারি। সো আমার সম্পর্কে কিছু ব্যাকগ্রাউন্ড দিতে বললে তখন আসলে তারা আমাকে হেল্প করবে। জাস্ট আমার নাম তো আমি কন্ট্রিবিউট করবো, এটা আসলে খুব একটা হেল্পফুল না। আমার নিজের ব্যাকগ্রাউন্ডটা বলে তখন যারা কন্ট্রিবিউটর বা মেইনটেনার তারা হয়তো বলবে আচ্ছা তোমার এই এই জিনিসগুলো তুমি পারো, সো হয়তো বা তুমি এই স্পেসিফিক পার্টে ট্রাই করে দেখতে পারো। সো এটা দেন ডকুমেন্টেশন পড়া। সো ডকুমেন্টেশন পড়লে অনেক কিছু বোঝা যায়। পাস্ট যে প্রজেক্টগুলো সেটা বললাম, পাস্ট প্রজেক্টগুলো আগে দেখা যায় কি কি ওরা দিছে। ওপেন ইস্যুস গুলো দেখা, ওপেন ইস্যু গুলোই তো আসলে আমরা সলভ করার ট্রাই করব। দেন ওখান থেকে আসলে দেখবো যে কোনো গুড ফার্স্ট ইস্যু বা এরকম কোনো বিগিনার টাস্ক কিছু আছে কিনা। সো একটু খুঁজে টাইম লাগে, বাট খুঁজে পাওয়া যায় আসলে। অ্যাপাচির মতো একটা অর্গানাইজেশন আসলে আমি খুঁজে পাইছি, সো যেটা আসলে খুবই হেভি ট্রাফিক থাকে। সো অন্য জায়গায় আসলে খুঁজে পাওয়া যাবে। আর যদি খুঁজে পাওয়া নাও যায়, সো মেইনটেনারদের সঙ্গে কথা বললে তারা কোনো না কোনো একটা বলবে, তারা হয়তো বলবে অ্যাটলিস্ট ডকুমেন্টেশনটা আপডেট করতে বলবে। যেটা বললাম এই টাইমটা হচ্ছে সবচেয়ে ভালো টাইম, কারণ নেক্সট ইয়ার হচ্ছে মেইনটেনাররা আবার হচ্ছে নতুন গুগল সামার অফ কোডের যারা আসবে তাদেরকে নিয়ে বিজি হয়ে যাবে। এখন মোটামুটি ট্রাফিকটা একটু কম। সো আমি যেন অর্গানাইজেশনটা এক্সপ্লোর, কমিউনিটিটা যেন আমি এক্সপ্লোর করে ফেলছি। সো আমার নেক্সট কাজটা হবে আমি কোনো একটা গুড ফার্স্ট ইস্যু বা স্টার্টার কোনো একটা বাগ দিয়ে খুব ছোট ছোট কিছু পিআর দেওয়া বা স্মল কিছু কন্ট্রিবিউশন করা। আমাকে বড় ফিচার নিয়ে কাজ করতে হবে তা না, অনেক একটা ছোট একটা বাগ, একটা টাইপও ঠিক করা আসলে অনেক সময় অনেক হেল্পফুল হয়। আমি পোস্টগ্রেসের একটা দেখছিলাম, একসেপ্টেড প্রপোজাল দেখছিলাম, সেখানে সে কি করছে একটা ডকুমেন্টেশনে একটা টাইপো বা একটা গ্রামার মিস্টেক ফিক্স করছে, বাট ওটা একটা মার্জড পিআর হিসেবে যেটা কাউন্ট হচ্ছে। সো ইট হেল্প, আমাকে পোস্টগ্রেসের ইন্ডেক্সিং এ কন্ট্রিবিউট করতে হবে না, মানে যে কোনো একটা কিছু হলেই হয়। আবার অনেকগুলা স্মল ছোট পুল রিকোয়েস্ট বা কন্ট্রিবিউশন আসলে একটা বড় পুল রিকোয়েস্ট থেকে বেশি হেল্পফুল হয়তো হইতে পারে, ডিপেন্ড করে। সো মেইনটেনারের সঙ্গে কমিউনিকেট করতে হবে, কোনো প্রবলেম হইলে অন্য কারোর সঙ্গে হেল্প নিতে হবে। ওপেন সোর্স কন্ট্রিবিউটর আসলে সবাই চায় হেল্প করতে। সো যখন আমার হয়ে যাবে, মানে এই জিনিসগুলো হচ্ছে আগের, আমার এখন পর্যন্ত মানে প্রজেক্ট 2026-এর আগেই আমার অ্যাটলিস্ট এই 4 নাম্বার যে পয়েন্ট পর্যন্ত, এই 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে এই বছরেই করে ফেলা উচিত। আমি বলবো লাইক অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই টাইমের আগে, জানুয়ারির আগে এই জিনিসগুলো করে ফেলা উচিত। সো ফাইনালি যখন আমার অর্গানাইজেশন গুলো যখন আমার তাদের আইডিয়া গুলো দিবে বা প্রজেক্ট আইডিয়া গুলো যখন দিবে ফেব্রুয়ারি বা জানুয়ারির দিকে, সো তখন শুরু থেকেই হচ্ছে আমরা তো আগে 2-3টা অর্গানাইজেশন চুজ করে রাখছি, ভাগ্য ভালো হইলে ওই অর্গানাইজেশন ওই সময় থাকবে, আর না থাকলে আসলে কিছু করার নেই, ভাগ্য খারাপ। বাট আমার আগের কন্ট্রিবিউশন গুলো স্টিল আছে। সো ওরা যখন আইডিয়া গুলা শো করবে, সো আইডিয়া গুলো কোথায় পাওয়া যায় ওটা আসলে ডিপেন্ড করে। অনেক সময় ওই গুগল সামার অফ কোডের ওখানেই থাকে, আবার অনেক সময় দেখা যায় তাদের নিজেদের রিপোজিটরি হয়তো থাকবে, ওটা বলে দেওয়া থাকবে, খুঁজে পাওয়া যাবে। সো ফার্স্টে হচ্ছে নিজেদের স্কিল অনুযায়ী একটা ম্যাচ করে কিছু একটা করতে হবে, যেটা আসলে আমি 12 সপ্তাহ আমি কমিটমেন্ট দিতে পারবো, এমন একটা হয়তো কাজ যেটা আসলে আমি পারবো মনে হচ্ছে, বাট আমি টাইম দিতে পারবো না, কারণ পরীক্ষার মাঝখানে হয়তো বা এই টাইমটা দেওয়া পসিবল না, বা আমি হয়তো একটা অলরেডি একটা পার্ট টাইম জব নিয়ে নিছি বা ইন্টার্নশিপ নিয়ে নিছি, আর একটা নেই, সমস্যা কি, এরকম করা উচিত না।
যে পরিমাণ টাইম কমিটমেন্ট দিতে পারবো ওইটা অনুযায়ী নিতে হবে। বা আমি একটা ল্যাঙ্গুয়েজ হয়তো পারি না, সো আমি শিখে শিখে করবো, এটা খারাপ না শিখে শিখে করা, বাট নিজের কমফোর্ট জোনে থাকা ভালো, আর চ্যালেঞ্জ করতে চাইলেও সমস্যা নেই। সো ওই একটা আইডিয়া নিজে একটা দেখে ওইটা আমার ফার্স্ট একটা মানে বুঝা কি করতে হচ্ছে, ওইখানে অনেক সময় বলা থাকে যে আমাকে কিভাবে কি কাজ করা লাগবে, বা আমি যদি এই আইডিয়াটা যদি আমি প্রজেক্টটা প্রপোজ করতে চাই, আমাকে ইনিশিয়ালি ওদের জন্য কিছু কাজ করা লাগবে, ওই কাজগুলো করে নিতে হবে। যেন S3 লিভের জন্য হচ্ছে এখানে আমি আপাতত ওটা ওটা খুঁজে পাচ্ছি না, বাট ওখানে প্রত্যেকটা এখানে আইডিয়া লিস্ট আছে। এই যে একটা ডেমো টিউটোরিয়াল বা সামথিং, সেটা হচ্ছে করতে হবে, ক্রিয়েট করতে হবে লিস্ট অফ আইডিয়াসে যদি যাই, সো এইখানে হচ্ছে ওরা পুরো জিনিসগুলো ওটা ইস্যু আকারে হচ্ছে এটা দিয়ে দিছে, সো এক একজন এক এক ভাবে করে আর কি। সো এখান থেকে যেটা যেটা ভালো লাগে দেখে এরপর আমি চুজ করলাম, চুজ করে আমি এরপর অ্যাকচুয়ালি কাজটা হবে মেইনটেনারের সঙ্গে কথা বলা। কোনো আইডিয়া যদি ভালো না লাগে, নিজের যদি কোনো আইডিয়া থাকে সেটাও আসলে দেওয়া যায়, বাট এটা একটা রিস্কি, কজ হয়তো এই আইডিয়াটা হয়তো একসেপ্টেড নাও হইতে পারে, বাট যদি হয় তাহলে আরো ভালো, তখন ওইটা অ্যাকচুয়ালি বেশি প্রায়োরিটি পাবে। এটা কাইন্ড অফ হিট অ্যান্ড মিস টাইপের, ভালো হলে একসেপ্ট হওয়ার চান্স আসলে অনেক বেশি, আর পছন্দ না হলে একেবারেই বাদ। সো আমি যখন প্রজেক্ট আইডিয়া যখন চুজ করে ফেলবো, সো নেক্সট কাজটা হচ্ছে আমার প্রপোজালটা, ড্রাফট প্রপোজালটা রেডি করা। সো এইটা আমি এটা কোনো কিছু লিখে রাখি নাই, কারণটা হচ্ছে আমার একটা পিডিএফ আছে। সো কোন পিডিএফ দেখা যাইতেছে? হ্যালো? জি জি ভাইয়া। ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, সো এটা হচ্ছে জিউলিপ অর্গানাইজেশনের একটা একসেপ্টেড প্রপোজাল। সো আরেকটা দেখায়, সেটা হচ্ছে এটা হচ্ছে ক্রোমিয়ামের একসেপ্টেড প্রপোজাল। সো দুইটা আসলে ভিজুয়াল স্টাইল পুরোপুরি ডিফারেন্ট, কারণ হচ্ছে এইটা ক্রোমিয়াম অর্গানাইজেশনটা থেকে এই কি বলে ফরম্যাটটা দিয়ে দিছে। সো আমি কিভাবে লিখবো এটা আসলে অনেক সময় কোম্পানি থেকেই দিয়ে দেয়। সো এটা আমি খুব একটা দেখো না, জাস্ট ফরম্যাটিংটা দেখানোর জন্য যে কিরকম থাকে। আমার হচ্ছে এইটা একটু ইজিয়ার। সো এটা মোস্ট প্রবাবলি সে নিজে লিখছে, বাট প্রবলেম নাই। সো ফার্স্ট হচ্ছে দুইটা ওয়ার্ডে ভাগ করা যায় এটাকে, একটা হচ্ছে নিজেকে নিয়ে আর একটা হচ্ছে কি করব এটা নিয়ে। সো কিছু বেসিক ইনফরমেশন, নাম, ইমেল, যা যা আছে সেগুলা সবকিছু আসলে ইনফরমেশন দেওয়া উচিত বলে আমার মনে হয় না, বাট দিয়ে যখন দিছে চাইলে কি করব। সো নিজের সম্পর্কে অ্যাবাউট মি বলতে একটা সেকশন রাখছে, খুবই ভালো। 5টা এক্সপিরিয়েন্স দিছে এখানে। আমার এই এক্সপিরিয়েন্স গুলো এমন এক্সপিরিয়েন্স দেওয়া হচ্ছে যেটা আসলে এই প্রজেক্ট রেলেভেন্ট, বা আমাকে এটা স্ট্যান্ড আউট করবে অন্যদের থেকে। কিছু প্রজেক্ট দিছে সে, যেখানে হচ্ছে সে আগে কিছু কাজ করছে এইটা। আবার একই রকম যদি আমার যদি রিলেটেড কোনো প্রজেক্ট থাকে, এটা অবশ্যই হেল্পফুল, না হলেও সমস্যা নেই। সো আমার কেন সে হচ্ছে এই জিউলিপ অর্গানাইজেশনটা কন্ট্রিবিউট করতে যায় সেইটা নিয়ে হচ্ছে একটা দিছে, এটা এই পার্টটা আসলে খুবই ইম্পর্টেন্ট। সো যেখানে সে বলছে সে হচ্ছে জিউলিপ, কারণ সে নিজে যে টেক স্ট্যাকটা ইউজ করে সেটা ইউজ করছে, এবং সে বলছে আই ওয়াজ ইউজিং ইন মাই পার্সোনাল প্রজেক্ট। সো এইখানে তাহলে সে বুঝাচ্ছে সেখানে এই যে প্রজেক্টগুলো সে অ্যাড করছে, সেইগুলো সে অ্যাড করার মেইন রিজনটা হচ্ছে জিউলিপ অর্গানাইজেশনটা যেসব টেক স্ট্যাক ইউজ করে সেই টেক স্ট্যাকে সে আগে কাজ করছে এটা বোঝানোর জন্য। সো একেবারে র্যান্ডম না এটা। দেন ওখানে বলছে যে ওয়েল মেইনটেইন ডকুমেন্টেশন দেখছে, সো তার মনে হয়েছে এটা আসলে ভালো একটা ওয়েলকামিং কমিউনিটি, সো সেখানে লার্ন আর নতুন কিছু শিখতে চায়। সো সে বলছে যে সো এখানে সে অ্যাপ্লাই করতেছে। সো এই পার্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সে অলরেডি জিউলেবে কি কি কন্ট্রিবিউশন করছে সেটা হচ্ছে সেখানে দিয়ে দিছে, যেটা বললাম প্রত্যেকটা অলমোস্ট অনেকগুলোতেই আসলে এটা রিকোয়ার্ড থাকে। সো এখানে ছোট ছোট অনেকগুলা, ছোট ছোট হোক নাকি আমি জানি না। সো প্রায় 19টা মতো কন্ট্রিবিউশন আছে, কিছু ওপেন কিছু মার্জড। সো ওপেন থাকলেও প্রবলেম, মার্জ না হলেও প্রবলেম নাই। কিছু ইস্যুও সে রেজ করছে, যেটা বলছিলাম সে নিজে হয়তো যেটা সলভ করতে পারে নাই, বা একটা প্রবলেম পাইছে, প্রবলেমটা সে রিপোর্ট করছে। সো এইটাও আসলে একটা কন্ট্রিবিউশন হিসেবে কাজ করে। সেটা সলভ করতে পারে না, বাট অন্য কেউ সলভ করে দিবে। সো আমাদের এতগুলো হয়তো করা পসিবল না, বাট ইয়া আমি অনেস্টলি বলবো তার পুরা প্রজেক্টে এই পার্টটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এইটা না থাকলে আসলে হয়তো দেখা যায় অন্য কেউ একজন দুই একটা দিয়ে হয়তো নিয়ে নেবে।
And এরকম আমি আসলে কয়েকজন দেখছি যাদের আসলে প্রজেক্ট প্রপোজালেই তাদের অলরেডি ইমপ্লিমেন্টেড সলিউশনের ডেসক্রিপশন দিয়ে দিছে। সো আমার যার অলরেডি সলিউশনটা কাইন্ড অফ রেডি সে তো অবশ্যই অগ্রাধিকার পাবে। সো এরপর থেকে আসলে প্রপোজালটা নিয়ে এসে কাজ শুরু করছে। প্রপোজাল ডেসক্রিপশনে সে কোন প্রবলেমটা নিয়ে কাজ করবে সেটা ফার্স্টে বলতে হবে, দেন সে কিভাবে কাজটা করবে, সো সেইটার স্টেপ বাই স্টেপ হচ্ছে দিবে। সো আমি অ্যাকচুয়ালি দেখি এটা প্রবলেমটা কি নিয়ে, কোন রোল বা পারমিশন টাইপের কিছু একটা। সো স্টেপ বাই স্টেপ কি কি করলে হচ্ছে আসলে এগুলা সলভ করা যায় সেগুলো সে দিছে। সো দেন প্রজেক্টের টাইমলাইন, মানে আমি পুরা 3 মাসে আমি কোন স্টেপে কি করব সেইগুলো হচ্ছে একটা ডিটেইলড ওয়ার্কফ্লো টাইপের দিতে হবে। এগুলা রিকোয়ার্ড দিয়ে ফাইনালি আমি কোন কোন সময় অ্যাভেলেবিলিটি, সো সে 350 ঘন্টাই দিতে পারবে বলে সে বলছে। আর পোস্ট গুগল সামার অফ কোড সে এটা পরে আর কি করবে সেটা হচ্ছে সেখানে দেওয়া আছে। ওকে ফাইন। সো এইখানে এই পার্টগুলো হচ্ছে কিভাবে দেওয়া লাগবে এটা প্রত্যেকটা অর্গানাইজেশনে দিয়ে দেয় কি কি লাগবে। সো এটা সো যেটা বললাম এই প্রপোজড ওয়ার্কটা আমি কিভাবে সলিউশনটা দাঁড় করাবো এই জিনিসটা আসলে রেডি করতে টাইম লাগে। সো আমি যদি এই টাইমটা যদি আমি এখানে এই কন্ট্রিবিউশন গুলো নিয়ে বিজি থাকি আমি আসলে প্রপোজালটাই দাঁড় করাইতে পারবো না। আর ফাইনালি যেটা হয় এগুলো আমি আগের অন্যদের কাছ থেকে একটা আইডিয়া নিতে পারি। ওকে, সো ড্রাফট করার পর আমার একটা ইনিশিয়াল ড্রাফট রেডি হইলো। সো আমার যেটা নেক্সট যেটা করা লাগবে আমি সাথে সাথে আমি আসলে সাবমিট করে দিব না। আমার দরকার হবে হচ্ছে এই প্রজেক্ট আইডিয়াটার যে মেন্টর সেটা আগে থেকেই বলা থাকে তার সঙ্গে কন্ট্যাক্ট করা। তার সাথে কন্ট্যাক্ট করতে না পারলে আমরা অন্য কোনো কমিউনিটির অন্য মেম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করবো। তাকে আমি ড্রাফটটা দিব, দিয়ে আমি তাকে বলবো যে প্লিজ আমার এটাকে রিভিউ করে দিয়েন, আমি এই কিভাবে আরো ইমপ্রুভ করতে পারি বা কোনো প্রবলেম আছে কিনা। সে যদি কোনো ধরনের রেসপন্স না দেয় কমপ্লিটলি ফাইন, তার এটা দেওয়ার কোনো বাধ্যবাধকতা নাই। দিলে তো ভালো, সে না দিলে আমি হয়তো আরেকজনকে নক দিব। সো কোনো ধরনের সাজেশন যদি আসে সেই সাজেশনটা অনুযায়ী আমি যদি এটা আপডেট করে তাকে আবার যদি দেখাই একটা গুড ইমপ্রেশন পড়ে। ফাইনালি যদি এই পার্টটা যদি হয় আমার ফিডব্যাকটা আমি পাইলাম, আমি আপডেট করলাম, দেন আমি হচ্ছে সাবমিট করব। গুগল সামার অফ কোড পোর্টালে সাবমিট করলাম। সাবমিট করার পর আসলে আমার প্রপোজাল নিয়ে আসলে আর কোনো কাজ নাই। আমার ইন দ্য মিন টাইম আসলে আমার কন্ট্রিবিউশন চালিয়ে যেতে পারি। ওই যেটা বলে ওইটার হয়তো আমার আমি যে প্রপোজালটা সাবমিট করছি ওটাতে তখন হয়তো আর কোনো হেল্প হবে না, বাট ইচ্ছা স্টিল যদি এটা যদি অ্যাকসেপ্টেড না হয় সমস্যা নেই, কারণ আমি অলরেডি আসলে অনেকগুলা কন্ট্রিবিউশন করে ফেলছি। এই কন্ট্রিবিউশন গুলো আসলে খুবই হেল্পফুল। আমি একটু আগে যারটা দেখাইলাম সে যদি এটা প্রপোজালটা যদি অ্যাকসেপ্ট যদি নাও হইতো, বাট স্টিল সে অলরেডি অর্গানাইজেশনের প্রায় 20টার মতো কন্ট্রিবিউশন তার আছে। এটা তার রেজুমে বা তার নিজের পোর্টফোলিওর জন্য আসলে খুবই হেল্পফুল। বাট এই রকম সে আসলে অ্যাকসেপ্টেড হবেই। সো প্রপোজালটা লেখার সময় আসলে অবশ্যই রিয়ালিস্টিক হইতে হবে, মানে আমি অনেক বিশাল কিছু করে ফেলবো এসে না হয় ছোট ছোট রিয়ালিস্টিক অ্যাচিভমেন্ট বা করাই ভালো, স্টেপ দেওয়া ভালো। কমিটমেন্ট শো করা বলতে আসলে বোঝানো হচ্ছে আমি আগে ওখানে কাজ করছি হালকা পাতলা, সো আমি ফিউচারে আসলে কাজ করতে পারবো, এগুলো দিয়ে আসলে বোঝায়। আর বেশি কমপ্লিকেটেড না করা। অনেক সময় দেখা যায় অনেকে চ্যাট জিপিটি দিয়ে লেখাই দেয়। সো ওকে ফাইন, চ্যাট জিপিটি লিখলে সমস্যা নাই, কিন্তু নিজের ল্যাঙ্গুয়েজটা আসলে ধরে রাখা উচিত। ওকে, সো কিছু হেল্পফুল রিসোর্স হচ্ছে এখানে, যেমন হচ্ছে এই ইনফরমেশন আমি কোথায় পাবো, এখানে কয়েকটা রিসোর্স দিচ্ছি। সো এখানে একটা ওয়েবসাইটের লিংক দিছি। সো লাস্ট কয়েক বছরের কারা কারা এখানে আসলে পার্টিসিপেট করছে সেই সব অর্গানাইজেশন এবং এই অর্গানাইজেশনে কিছু একসেপ্টেড প্রপোজাল এখানে দেওয়া আছে। আমি হচ্ছে এখান থেকে জিওলিভ যে প্রজেক্টটা, এই জিওলিভ প্রজেক্টের প্রপোজালটা আসলে আমি এখান থেকেই নিছি। সো এখানে হচ্ছে কোন একটা এসে ক্লিক করলে স্লো একটু, সো এখানে যে রাইট সাইডে একসেপ্টেড প্রপোজাল গুলো এখানে দেওয়া যায়, ভিউ বা ডাউনলোড করা যায়। এটা আসলে একটু বাগি, মাঝে মাঝে ভিউ দিলে আসে না, বাট পাওয়া যাবে। এবং ওই অর্গানাইজেশন গুলার ধরা যাক লিনাক্সেই ঢুকে। সো কারেন্ট 2025 সালে যে প্রজেক্ট এগুলো তো সাবমিট হয়ে গেছে কাইন্ড অফ। সো এখানে আমি কোনো একটা ডিটেলস আসলে দেখতে পাবো না কিভাবে যারা লাস্ট ইয়ার বা এই ইয়ার যারা কন্ট্রিবিউট করছে কিভাবে এটা তারা করছে। সো
দেখি এইটাই ঢুকে দেখে ফার্স্টেরটায়। সো এইটা হচ্ছে কাইন্ড অফ একটা রিকোয়ারমেন্ট প্রত্যেকটা কন্ট্রিবিউটরকেই আসলে একটা, সে আসলে খুব ছোট করে লিখছে, আচ্ছা এটা না, আচ্ছা এটা খুব একটা ভালোই না। পোস্টগ্রেসটা কোথায়? সো এই যে পেয়েছি। সো প্রত্যেকজনকে আসলে রিকোয়ার্ড থাকে তাদের সামার অফ কোডটা যখন শেষ হবে সে কি কি করছে, কিভাবে কি করছে, পুরো একটা রিপোর্ট লিখে জমা দিতে হয়। সো এখানে আসলে সে তার পুরো প্রসেসটা এখানে দিচ্ছে, প্রত্যেককে এটা দিতে হয়, হয়তো এখন দিছে বা এখন দেয় নাই, বাট একটা সময় না একটা সময় এটা দিয়ে দিবে, না হলে আর কি এটা মোস্ট সার্টিফিকেটটা দেয় না। সো এই জিনিসগুলো একটু ঘুরে দেখা যেতে পারে। সো আগের ইয়ার যারা কি কাজ করছে তখন আসলে বোঝা যাবে আসলে আমার এক্সপেক্টেড কাজ কি। সো এখানে সে আসলে এই সামার অফ কোডের আন্ডারে সে এতগুলা পুল রিকোয়েস্ট সে আসলে দিছে। সো এর মধ্যে একটা পুল রিকোয়েস্ট হচ্ছে জাস্ট একটা রিডমি আপডেট করা। সো খুব একটা আসলে কঠিন কিছু না, জাস্ট একটা রিডমিতে কিছু চেঞ্জ করছে। আবার এখানে আছে একটা গিট ইগনোরে মোস্ট প্রবাবলি কোনো একটা ফাইল চেঞ্জ করছে এরকম কিছু। সো হ্যাঁ, গিট ইগনোর বা এই টাইপের কিছু কিছু চেঞ্জ করছে। সো চেঞ্জ গুলো আসলে খুব একটা কঠিন না, ছোট ছোট চেঞ্জ দিয়ে আসলে পুরো একটা কমপ্লিট প্রজেক্ট হয়তো কমপ্লিট ফিচার হয়তো দাঁড় করায়। সো এই জিনিসগুলো এখানের এই যে সাইটটা, এই সাইটটা দেওয়া আছে, বাট এই সাইটটা সামার অফ কোড নিজের সাইট। সো এখান থেকে গেলে আমি আসলে আরো অনেক কিছু এখান থেকে আর কি খুঁজে পাবো। প্রজেক্টস গুলো প্রত্যেকটা প্রজেক্ট এখানে লাস্ট ইয়ার এগুলো সব দিয়ে, এই ইয়ারের এগুলো সব দিয়ে দিছে। সো এগুলো আর কি দেখা যেতে পারে। ওকে, আর কি আছে এখানে? আরো ছোট ছোট কিছু রিসোর্স আছে, ওগুলা দেখলেও হবে। বাট মেইন কথা হচ্ছে আসলে ওই টাইমে যে 2026 পর্যন্ত ওয়েট করলে আমি অবশ্যই পারবো না, এটা গ্যারান্টিড। এই ইয়ার থেকে আসলে এখন থেকে আসলে শুরু করে দেওয়া উচিত। সো মোটামুটি এটাই হচ্ছে ওভারঅল গাইডলাইন কিভাবে গুগল সামার অফ কোড 2026 জন্য প্রিপারেশন নেওয়া যাবে 2025 সাল এখন থেকেই। সো কারো কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। ইন্ট্রোডাকশনের পর কি করতে হবে এই বছরে? মানে কোন একটা কোন একটা ডিসকর্ড গ্রুপ বা স্ল্যাকে জয়েন করলাম। ডিসকর্ডে যদি জয়েন করি সেখানে তো জেনারেলি দেখা যায় যে একটা কোম্পানির আন্ডারে মাল্টিপল প্রজেক্টস থাকে। প্রজেক্টস গুলোতে অ্যাক্টিভিটি অলমোস্ট এরকম থাকে যে লাইক হয়তো 1-2 মাস আগে কেউ হচ্ছে জাস্ট নতুন জয়েন করতেছে, মেবি জিসব 2026 এর জন্য অ্যাসপাইরেন্ট কোনো, তো মেনলি ইন্ট্রোডাকশনে। সো এখন অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশনের পর কি করা যাবে, লাইক এই বছরে বা এই ফেব্রুয়ারিতে তো অর্গানাইজেশন গুলো অ্যাকসেপ্ট হয়, তখন তো অনেক বেশি ক্রাউডেড হয়ে যাবে, তার আগে কি করা যাবে? যেটা বললাম যে এখন হচ্ছে ফার্স্টে তো অর্গানাইজেশনে জয়েন করে ইন্ট্রোডাকশনটা দিলাম, দেওয়ার পর যদি আমাকে কেউ, আমি বললাম যে আমি এরকম এই জিনিসগুলো পারি, আমি কোন জিনিসটায় কাজ করলে আমি কন্ট্রিবিউট করতে পারবো। সো কেউ যদি ওখান থেকে কোনো রেসপন্স হয় তো ভালো কথা, বাট না হলে যেটা করা যাবে সেটা হচ্ছে কি বলে, ওদের যে অর্গানাইজেশনের যে ওপেন সোর্স রিপোজিটরি, ওই রিপোজিটরিগুলো নিজে একটু ঘোরাফেরা করে দেখা, ওপেন ইস্যুগুলো দেখা, যে আমার এই ইস্যুগুলো ওপেন আছে, সো এইগুলো কোনোটা আমি আসলে পিক করতে পারবো কিনা, বা পিক মনে হচ্ছে না আমি আসলে পারবো না, মানে এখন কারেন্টলি আমার দিয়ে পারতেছি না, বাট হয়তো বা একটু গাইডেন্স পাইলে হয়তো পারবো। সো ওইটা চুজ করে, এবং প্রোভাইডেড দ্যাট এইটা আগে কেউ অলরেডি চুজ করে না বা পিক করে নাই, ওটা নিজেকে অ্যাসাইন করে নিয়ে দেন মেইনটেইনারদের থেকে হেল্প চাওয়া যে আমি কিভাবে আগাইলে আমি এটা করতে পারবো। সো এই জিনিসগুলো হচ্ছে তখন নেক্সট টাস্কটা হবে, যে কোনো একটা ইস্যু বা ফিচার পিক করে বা প্রজেক্টটা ঘুরে দেখা, ওপেন ইস্যুগুলো চুজ দেখা, বা পুল রিকোয়েস্ট অলরেডি কেউ দেওয়া আছে কিনা, কিভাবে এই জিনিসটা অন্য কোথাও কোনো ডকুমেন্টেশনের রিসোর্স দেওয়া আছে কিনা, একটু টাইম লাগবে অনেস্টলি স্পিকিং। এই জিনিসগুলো আসলে ওয়ার্ল্ডের এত মানুষ এত জায়গায় ট্রাই করে, আমি ভাব করে যে কোনো এফোর্ট ছাড়া যে আমি পেরে যাব এটা আসলে কখনোই চিন্তা করা যাবে না, অনেক সময় দিতে হবে। সো হ্যাঁ, তখন ইস্যুগুলো খুঁজে দেখতে হবে একটু, বা নিজে হয়তো কোনো একটা ইস্যু ফাইন্ড আউট করতে হবে। ওকে ভাই, থ্যাংক ইউ। ভাই আমার একটা কোশ্চেন ছিল। শিওর। আমরা তো যেই অ্যাপ্লিকেশনটা ছিল সেখানে দেখেছি যে প্রায়র কন্ট্রিবিউশন খুবই ইম্পর্টেন্ট সিলেক্টেড হওয়ার জন্য।
তো এটা কি অ্যাজিউম করা সেফ হবে যে যে সব অর্গানাইজেশন গুলা 24-এ বা 25-এ পার্টিসিপেট করেছে জিসকে তারা আবার 26-এ বা ফিউচারে করবে আর কি? ফর এক্সাম্পল আমি যদি এখন একটা বা তিনটা মানে অর্গানাইজেশনকে টার্গেট করে তাদের ওপেন সোর্স যে প্রজেক্ট গুলো আছে সেখানে কন্ট্রিবিউট করা শুরু করি, সেক্ষেত্রে কি তারা ফিউচারেও অ্যাভেলেবল থাকবে কিনা? হ্যাঁ, এটা আসলে একটা মানে কি বলবো, শিওরলি বলতে আমিও বলতে পারতেছি না। সো আমি তাহলে বলবো আসলে বেস্ট উপায় 24 আর 25 দুইটা সাল দেখা। সো কোন একটা অর্গানাইজেশন যদি 24-এও থাকে 25-এও থাকে, সো এটা গ্যারান্টি একটু দেওয়া যায় যে সে 26-এও থাকবে। বা কিছু কিছু প্রজেক্ট আসলে গ্যারান্টি দিয়ে বলে যে তারা থাকবেই, যেমন ধর জিউলি প্রজেক্ট অবশ্যই থাকবে, পোস্টগ্রেস এসকিউএল অবশ্যই থাকবে। এগুলো যদি একটু একটু হাই লেভেল হয়তো, বাট এছাড়া আরো আসলে অনেকগুলো প্রজেক্ট যারা কন্টিনিউয়াসলি থাকে, আমরা হয়তো এগুলোর নাম হয়তো এখন জানি না, বাট দেখা যায় 24-এ আছে, 25-এ আছে, 23-এও হয়তো ছিল। সো এইগুলা একটু হিস্ট্রিটা একটু দেখা যায় তারা কি আগে ছিল কিনা। এমন যদি হয় যে 25 সালে সে ফার্স্ট টাইম আসছে, 24 বা 23-এ ছিল না, সো সে আসলে টেস্ট হিসাবে আর কি তারা এন্টার করছিল। তাদের যদি ভালো কোনো কন্ট্রিবিউশন যদি পায় তারা হয়তো 26-এ থাকবে, না হলে তো তারা হয়তো থাকবে না। সো ওইটা একটু রিস্কি বলা যায়। ওইটা হয়তো আমি স্কিপ করতে পারি। বা এমন যদি হয় না আমি আসলে ওই অর্গানাইজেশন আমার কাছে ভালো লাগছে 25 সালে যেটা আছে, 24 বা 23-এ ছিল না, সো এরকম হয়তো আমি একটা রাখতে পারি বা রাখতে পারি, সবগুলা এরকম যাতে না রাখি। মানে এমন ভাবে হয় যাতে রিস্ক হইলে একটা হয়তো রিস্কি অর্গানাইজেশন, বাট অ্যাটলিস্ট একটা বা দুইটা সেফ অর্গানাইজেশন যেন থাকে। বাট জি ভাই, মেজরিটি অর্গানাইজেশন আসলে রিপিট হয়। হ্যাঁ, জি ভাই, আরেকটা কোয়েশ্চেন ছিল। এটা শুরুর দিকে মুনতাহিনা বলেছিল বা আপনিও অ্যাড করেছেন যে ইন্ডিয়ান যারা আছে তারা, ইন্ডিয়ান স্টুডেন্টরা বেসিক্যালি তারা জিসক নিয়ে অনেক প্রিপারেশন নেয় অর সামথিং লাইক দ্যাট। এখন আমি তো বেসিক্যালি ওভারঅল সেশন থেকে যে বিষয়টা দেখেছি যে আমি যদি প্রায়র কিছু অর্গানাইজেশন চুজ করি করে তাদের ওপেন সোর্স প্রজেক্ট গুলাতে কন্টিনিউয়াসলি কন্ট্রিবিউট করতে থাকি, তাহলে আমার বেসিক্যালি অ্যাপ্লিকেশনটা স্ট্রং হবে। হ্যাঁ। এই প্রসেসটা ছাড়া এছাড়া কি অন্য কোনো টিপস এন্ড ট্রিক্স আছে কিনা যাতে আমার লাইক অ্যাপ্লিকেশনটাকে আরো স্ট্রং করা যায়? আচ্ছা, সো হ্যাঁ, সো আমি যদি কন্ট্রিবিউট না করি, সো তাহলে আমাকে তো অন্যদের থেকে স্টিল আমাকে বেটার কিছু দেখাইতে হবে। সো সেইখানে যেটা সেটা হচ্ছে গুগল ডিপ মাইন্ডের কয়েকটা হয়তো দেখা যেতে পারে। সো ওখানে যেটা হয় মানে কন্ট্রিবিউটাররা যেটা মানে করে সেটা হচ্ছে তাদের নিজেরা অন্য জায়গায় বা নিজেরা কি করছে সেটা দেখায়। মানে ঠিক আছে, আমি এইটাই হয়তো আমি কন্ট্রিবিউট করি নাই, বাট আমি রিলেটেড প্রজেক্ট অন্য জায়গায় বা নিজে আসলে এইগুলো রিলেটেড নিজে কাজ করছি। সো বা আমি যে প্রজেক্টটা বা আইডিয়াটা আমি আসলে সলভ করার জন্য আছে সেটা নিয়ে আমার অলরেডি আইডিয়া আছে। সো তখন আসলে ওইগুলো আবার তখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। সো ধরা যাক আমি হয়তো বা পোস্টগ্রেসএস কি বলে একটা ড্রাইভার নিয়ে কাজ করার হয়তো একটা প্রজেক্ট আছে। সো আমি ওই অল্প সময়ের মধ্যে আমি খুব পড়াশোনা করে উল্টায় ফেলেছি। সো আমি আসলে অ্যাকচুয়ালি ওটা নিয়ে অনেক কিছু জানি। সো তখন আমি বললাম আমার এই নলেজ আছে, আমি এই কাজগুলো করছি। সো ঠিক আছে, আমার হয়তো পোস্টগ্রেসে হয়তো আর আগে থেকে কোনো কন্ট্রিবিউশন ছিল না, বাট যে কাজটা আমি করব সেই কাজটাতে আমার অলরেডি এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফেলছি। এটা আসলে লাকের ব্যাপার, কারণ নেক্সট ইয়ারে কি প্রজেক্ট আসবে সেটা আসলে আমি জানি না। সো তাই আমি আগে থেকেই যে এইটার জন্য কোনো প্রিপারেশন নিতে পারবো না, মানে কাইন্ড অফ হয়ে যাবে, লাকের ব্যাপার হবে। সো যখন এটা প্রজেক্টটা যখন পাবলিশ করবে, সো তখন থেকেই যদি কেউ প্রিপারেশন নেয়, ঠিক আছে জানুয়ারিতেই মনে হয় পাবলিশ করা শুরু করে বা জানুয়ারি টাইমে, তখন থেকে যদি কোনো একটা প্রজেক্ট প্রপোজাল যদি কেউ চুজ করে যদি কাজ করতে থাকে, সো রিলেটেড এক্সপিরিয়েন্স যদি দেখাইতে পারে, সো সেই কেসে সে তখন কিছুটা স্ট্রং অ্যাপ্লিক্যান্ট হিসেবে গণ্য হবে। আমি একবার দেখছিলাম কোনটায় জানি এরকম, মানে যে সলিউশনটা চাইছে সে অলরেডি সলিউশনটা পুরো স্টেপ দিয়ে দিছে। সো অবভিয়াসলি তাকে অ্যাকসেপ্ট করবে বিকজ অলরেডি সে সলভ করে ফেলছে। সো ইয়া, এটাও একটা ভালো উপায়, মানে 6 মাসটা পরের কথা আমি এখনই সলভ করে ফেলছি। ধন্যবাদ ভাই, আর কোনো কোয়েশ্চেন নেই আমার। ওকে, আর কেউ? সো আচ্ছা, আই থিঙ্ক আমি ধরে নিতেছি আর কারো ধরনের এই মুহূর্তে হয়তো কোনো রকম কোশ্চেন নাই। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে, সো এদের এখানে যে অর্গানাইজার যারা আছে তাদের কাছে কোশ্চেন গুলা যদি পাঠায় দেওয়া হয়, সো
কম্পাইল করে হয়তো আমাকে দিয়ে দিতে পারে। সো আমি হয়তো ইন দ্য মিন ফ্রি হলে পরেরটা আমি সলিউশন বা কিছু একটা হেল্প করার ট্রাই করব। আর কেউ যদি আমার সঙ্গে রিচ আউট করতে চায় আমি প্রেফার করব লিঙ্কডইন প্রেফার করব, অথবা আমাকে মেসেঞ্জারে ডিরেক্ট মেসেজ দিতে, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর দরকার নাই, এটা অনেক সময় আসলে চোখে পড়ে না। সো মেসেঞ্জারে মেসেজ দিলেই আসলে হবে। সো দ্যাট উড বি এনাফ। I will try my best to help. And then again, Google Summer of Code আসলে খুবই কম্পিটিটিভ একটা জায়গা। সো অর্গানাইজেশন অত বেশি থাকে না, কিন্তু অনেক মানুষ আসলে ওরা নেয়। লাস্ট বার মনে হয় প্রায় কত বলতেছে একটু দেখি, আমি আসলে শিওর না এটা কিভাবে ওরা জিনিসটা করে। গুগল সামার অফ কোড 2025, ওরা বলতেছে প্রায় 20,000-এর মতো মনে হয় কন্ট্রিবিউটর মনে আছে। আই হ্যাভ নো আইডিয়া হাউ ইজ দ্যাট ইভেন পসিবল। আচ্ছা, যাই হোক। সো এটা কাছে খুবই ওভারওয়েলমিং লাগে যে না আমি আসলে এত টাইম দিতে পারবো না, আমি এই জিনিসগুলো করতে পারবো না। ইটস কমপ্লিটলি ফাইন। আমি বললাম তো, মানে নর্মাল ওপেন সোর্স কন্ট্রিবিউশন আসলে অনেক ইম্প্যাক্টফুল। শুরুতে আমি যে এক্সাম্পলটা দিলাম মাহাদি ভাইয়ার, উনি আসলে কোনো এরকম কোনো একটা সিম্পল না, মানে একটা কন্ট্রিবিউশন করছে। সো ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন গুলো আসলে খুবই কাউন্ট করা যায়। সো আমি তখন বলবো যে ঠিক আছে, আমার গুগল সামার অফ কোডের জন্য আমাকে কাজ করতে হবে তা না, এই ছোটখাটো অন্যান্য যে কন্ট্রিবিউশন সেগুলো করি। সো এইগুলো করতে করতে আস্তে আস্তে হয়তো নিজের এক্সপিরিয়েন্স যখন বাড়বে, সো তখন ইচ্ছা হলে আমি করবো, না হলেও সমস্যা নেই। বাট ওপেন সোর্স কন্ট্রিবিউশনটা খুবই ভালো একটা ওয়ে নিজের স্কিল বাড়ানো। আর যেটা বললাম, এখন আসলে অনেক টাইম চলে যাচ্ছে যে কারণেই হোক না কেন, সো এই টাইমটা আসলে এইভাবে করে কাজে লাগাইলো আমার সিভিতে বা রেজিউমেতে, এটা অনেক বড় একটা ইম্প্যাক্টফুল ওয়েতে করার। কারণ যখন পাশ করে বের হবে সবার আসলে প্রজেক্ট রেজিউমেতে অলমোস্ট সিমিলার, ভার্সিটি থেকে কিছু প্রজেক্ট কমপ্লিট করছে, যেটা দেখা যায় সবাই অনেকে একই কাজই করে, একই কাজ না, লাইক একই ধরনের প্রজেক্টই করে সেম স্কেলের। কেউ হয়তো কিছুটা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে, সো এটা আসলে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। সো যারা হয়তো এই জিনিসগুলো হয়তো কম্পিটিটিভ প্রোগ্রামিং করে নাই বা রিসার্চ নিয়ে খুব একটা ইচ্ছা নেই, সো তারা এইখানে ফোকাস করে তাদের একটা যে ওপেন সোর্স কন্ট্রিবিউশন যে থাকে সেটা আসলে কোম্পানির জন্য বোঝায় যে সে একটা নতুন প্রজেক্টে কোনো কিছু না জানে, প্রায়র এক্সপিরিয়েন্স না থেকে সে কন্ট্রিবিউট করতে পারছে। সো কোম্পানিতে সে যখন ঢুকবে, কোম্পানির নতুন কোড বেসে আসলে সে কন্ট্রিবিউট করতে পারবে। সো এই ধরনের জিনিসগুলো তখন এইভাবে হেল্প হয়। সো ইয়া, আই থিঙ্ক আমার যা যা বলে সেটা মোটামুটি এখানে র্যাপ আপ করা হয়েছে। 1 ঘন্টার মতো একটা এক্সপেক্টেড ছিল। কোয়েশ্চেন ছিল, হ্যাঁ, শিওর। এই যে ইউনিভার্সিটি লেভেলে যে হ্যাকাথনস গুলো হয়, তো আমি যদি ওপেন সোর্সকে বেশি টাইম দিই, আমি যদি রেজিউমেতে বলি যে আমি একটা হ্যাকাথন দিচ্ছি, সেটার থেকে আমি ওপেন সোর্স একটা বড় প্রজেক্ট কন্ট্রিবিউট করেছি, কোনটা বেশি লুক্রেটিভ? হ্যাকাথন তো মাত্র লিটারালি একদিনের একটা কাজ। সো দুইটা আসলে মোটেও ওভারল্যাপ করে না। মানে আমি হ্যাকাথনের জন্য ওপেন সোর্সে কন্ট্রিবিউট করতে পারতেছি না, বা ওপেন সোর্সে কন্ট্রিবিউট করার জন্য আমি হ্যাকাথনে পার্টিসিপেট করতে পারতেছি না, এরকম আসলে আমি বলবো যে এটা খুব একটা ইনা গুড ইনা ওয়ে অফ কি বলবো, কন্ট্রাডিক্টিং না। সো দুইটাই করা যায়। এখন যদি বলা হয় যে কোনটা আসলে বেশি ইম্প্যাক্টফুল, এটা ডিপেন্ড করে। কারণ হ্যাকাথন অনেক ধরনের হ্যাকাথন আছে, অনেক টাইপের বলতে এক এক জায়গায় স্কেল ডিফারেন্ট হয়, আবার সিমিলার ওয়েতে ওপেন সোর্স কন্ট্রিবিউশন ডিফারেন্ট টাইপের আছে। সো ওইগুলোর বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। সো এইটা অ্যান্সার আসলে আমার পক্ষে এখন দেওয়া পসিবল না। আমি বলবো দুইটা মানে একটার কারণে আরেকটার সাথে থেমে থাকবে না। সো দুইটাই করা উচিত পারলে। সবাইকেই করতে হবে তা না আবার বলতেছি। সো এটা করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। Okay. Anyone else? মনে হয় ভাই আর কারো কোনো কোশ্চেন নেই।
তো ভাইয়া আপনি আসলে এত টাইম দিয়েছেন এন্ড প্রিপারেশন নিয়ে আসছেন একটা সেশন নেয়ার জন্য, তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। অনেক ইনস্ট্রাকটিভ ছিল সেশনটা। সো আমি অ্যাকচুয়ালি প্রিফার করবো অ্যাটলিস্ট এইটা থেকে কেউ যদি কোনো কন্ট্রিবিউশন অ্যাকচুয়ালি করে আমাকে যেন ওইটার একটা লিঙ্ক দিয়ে দেয়, জাস্ট আমি তাহলে বুঝতে পারবো যে like, না এটা আসলে যেটা মানুষ এটা থেকে দেখে ইন্সপায়ার বা কিছু একটা করে কোনো একটা কন্ট্রিবিউট করছে। সো অ্যাটলিস্ট পিআরটার একটা লিঙ্ক আমাকে যদি ইনবক্সে দিয়ে দেয় বা SMS মেইল যেভাবে খুশি রিচ করুক, প্রবলেম নেই, আমি অনেস্টলি খুবই খুশি হব। সো এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে। ঠিক আছে ভাই, আর যদি কেউ কোনো কোশ্চেন্স করে আমি ফরওয়ার্ড করে দিব, যদি আপনাকে ডাইরেক্টলি না করে আর কি। ঠিক আছে, শিওর। থ্যাংক ইউ ভাইয়া ওয়ান্স অ্যাগেইন, হ্যাঁ এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। ওকে, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক ফর ইয়োর এক্সাম অ্যান্ড নেক্সট। জি ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, তো আল্লাহ হাফেজ। আচ্ছা, তোমরা যারা আছো এখনো তাদেরকেও থ্যাংক ইউ জয়েন করার জন্য। এখন আমরা মিটিংটা এন্ড করে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলো। ভাই আসসালামু আলাইকুম। ভাই এটা কি রেকর্ডিংটা দেওয়া হবে কোথাও? হ্যাঁ দেয়া হবে, মানে রেকর্ডিংটা ইউটিউবে আপলোড করে দেন দেয়া হবে। কোথায় পাবো ভাইয়া? আমি হচ্ছে আমাদের IEEE গ্রুপে দিয়ে দিব, এন্ড ওইখানে প্রত্যেক ব্যাচেরই স্টুডেন্ট আছে, ওরা তোমাদের গ্রুপ সেন্ট্রাল গ্রুপে দিয়ে দিবে। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, থ্যাংক ইউ ওকে, ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো কোশ্চেন নাই নাকি? আছে, আই থিংক নেই। সো এন্ড করে দিলাম। থ্যাংকস ফর কামিং এভরিওয়ান।